জয়নিং। হ্যাঁ, তারপর আমরা আলোচনা করব সেন্টেন্স মেকিং। সেন্টেন্স। হ্যালো। একটা কোশ্চেন পড়ছে আমার কাছে। হ্যালো। হ্যাঁ সবাই। অনেকজন হচ্ছে আনমিউট হয়ে আছেন, মিউট করেন, ক্লাসে ঝামেলা হচ্ছে। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ। শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমি জাস্ট আসলাম তোমাদের সঙ্গে, আজকে একটু আইডিয়া নেই। আইডিয়া নিয়ে তারপর অনেকদিন পরে আসছি তো, তারপর দেখি কোন ক্লাসগুলোতে তোমাদেরকে হেল্প করা যায়। আহ, তোমাদের যেমন একটু আজকে এই রচনার মধ্যে মাইন্ড ম্যাপিংটা কিভাবে করতে হবে এটা একটু আলোচনা করব উইথ এক্সাম্পলস। তারপরে নেক্সট এতে আলোচনা করব সেন্টেন্স মেকিং এবং সেন্টেন্স ব্রেকডাউন। আজকে আলোচনা করব মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং কিভাবে করতে হয়, মাইন্ড ম্যাপিং কিভাবে করতে হয় আজকে আলোচনা। আমরা নেক্সট এতে আলোচনা করব সেন্টেন্স মেকিং এন্ড সেন্টেন্স breakdown. How to make sentences and how to break down sentences, এই টপিকটা আলোচনা করব। এরপরে তোমাদের প্রয়োজন অনুযায়ী আহ পুরাতন ব্যাচ, নাইন্থ ব্যাচ চাইলে অ্যাটেন্ড করবে, অথবা আরেকটা জিনিস আছে তোমাদের বোধহয় কি যেন সামারি প্র্যাকটিসের কথা বলছিলে নাকি? সামারি প্র্যাকটিস একটু দেখাইতে হবে। সামারি প্র্যাকটিস কি আমার দেখানো লাগবে? জি স্যার, প্যাসেজটা একটু বড়টা দেখাতে হবে স্যার, 2-1 লাইন না স্যার। সামারি প্র্যাকটিস, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো শেষ করবো আগে, তারপরে যে আমি অন্য বিষয় আলোচনা করব। এরপর যদি তোমাদের মনে হয় আরো ক্লাসের দু একটা দরকার আছে, সেক্ষেত্রে আমি সেটা আলোচনা করবো। যারা নতুন আছো তারা অন্য পয়েন্টে আলোচনা করবে, আপাতত এই জিনিসগুলা। আর আমরা লাস্টে ওই যে গিভ এ সুটেবল টাইটল, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এটার মধ্যে লিখে দিয়েছি, ঠিক আছে? একটু খেয়াল করি। হ্যাঁ, স্যার রিট্রান্সলেশন করাবেন বলছিলেন। হ্যাঁ, রিট্রান্সলেশন যদি করানোর দরকার হয় সেটাও করাবো। রিট্রান্সলেশন যদি করতে চাও, ওকে। ঠিক আছে, আমরা চলে যাই তাহলে। আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা পরবর্তীতে আমার সাথে টাচে থাকবে। তো আসো আমরা এই রচনার মাইন্ড ম্যাপিংটা রচনার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমি যেটা বলবো, প্রথম হচ্ছে তুমি যে রচনাটা লিখবা, রচনার মধ্যে তো মানে পার্ট কয়টা? একটা হচ্ছে ইন্ট্রো পার্ট থাকবে, বডি থাকবে, আর কনক্লুশন থাকবে, তাই না? আমাদের এই সাউন্ড একটু ইয়ে করতে হবে। তো আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যখন রচনা লিখি, ওই 7-8 পৃষ্ঠা লেখার পরে অনেক সময়, বা 2 পৃষ্ঠা লেখার পরে অনেক সময় দেখা যাচ্ছে ওই যে কনক্লুশনটা লেখা হয় না অনেকের। হ্যাঁ, মানে শেষে এত তাড়াহুড়ো হয়, সময় কম থাকে, ওই যে কনক্লুশনটা লেখা হয় না। তো রচনার ইন্ট্রোডাকশন লেখা হয়, বডি লেখা হয়, কিন্তু কনক্লুশনটা লেখা হয় না। আর এই কনক্লুশনটা না লেখার কারণে যেই রচনাতে তুমি পাইতে 25, সেখানে তোমার নাম্বারটা হয়ে যাচ্ছে 15। মানে 10 নাম্বার কমে যাচ্ছে শুধু খালি এই কনক্লুশনটা না লেখার কারণে। কারণ কনক্লুশনটা রচনার একটা অবিচ্ছেদ্য অংশ। মানে স্যার ইন্ট্রোডাকশন, বডি। 5-6 জন মতো আছে স্যার আনমিউট, স্যার ওনাদেরকে যদি একটু মিউট করে দিতেন। এই স্যার যারা সবাইকে সাউন্ড মিউট করছো, করে দেন স্যার। স্যার সবাইকে মিউট করে দেন। না স্যার, তাহলে স্যার এইখানে সবাইকে দিবেন না স্যার। তো সবাই তো বুঝতেছে না ব্যাপারটা। আমি তোমাদের, তোমরা তো অনেকদিন যাবত ক্লাস করছো, এখন একদিনে যদি তোমাদের বিষয়গুলো শিখাইতে হয় তাহলে কেমনে হবে?
হুম, ঠিক আছে। আচ্ছা, দুই একজনকে রাখো, রাইখা সবাইকে ইয়ে করে দাও। 4-5 জনকে ইয়ে করো, ইয়ে ইয়ে করো। হ্যাঁ, 4-5 জনকে ইয়ে করো, যারা কথা বলতে স্যার তারা হ্যাঁ। প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবে, এই তো হলো, তাহলে এভাবে ইয়ে করে রাখার কি আছে? সবাই তো পারতেছে না, সবাই তো ইয়ে করতে পারছে না। তোমার ওর নামটা দাও, ও যেহেতু বলছো ওর স্যার, নামটা রাখো। জি স্যার, তোমার নামটা কন্টেন্ট। রাখলাম, ঠিক আছে? ঠিক আছে, এর বাইরে যারা কথা বলতে চাও তারা হ্যান্ড রেজ করবে। ঠিক আছে, আমরা চলে যাই। তাহলে রচনার ক্ষেত্রে যেটা করবে, রচনার মধ্যে অবশ্যই আমরা আগে অলরেডি তোমাদেরকে ইতিমধ্যে অবশ্যই বলা হয়ে থাকবে রচনাতে কতটুকু সময় ইনভেস্ট করবে। রচনাতে আমরা আগেই বলেছি যে 1 ঘন্টা সময় তুমি রচনার জন্য রাখবে। 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট এটা কখনোই চিন্তা করবে না। 1 ঘন্টার মধ্যে তুমি রচনাটা লিখবে। 1 পৃষ্ঠার মধ্যে তুমি 14-15, সর্বোচ্চ 15 লাইনের বেশি লিখবে না। পিএসসির খাতায় 1 পৃষ্ঠায় তুমি 15 লাইন, হাতের লেখা ছোট হইলে হয়তো 16 লাইন, এর বেশি কখনোই যাবা না। ঠিক আছে, 2 লাইনের মাঝখানে তুমি স্বাভাবিক যে ইয়ে থাকে, গ্যাপ থাকে, তার চেয়ে একটু বেশি গ্যাপ রাখবা, এটা খেয়াল করবে। আর আর সেক্ষেত্রে তুমি আহ, রচনা লিখবে, তুমি 13 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা এর মধ্যে রাখার চেষ্টা করবে। 13 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠায় রচনাটা লেখার প্ল্যান করবে, যে কিভাবে লেখা যায়। তাহলে এটা তোমার প্ল্যান থাকবে। এবার রচনার মধ্যে তুমি কি করবে? তাহলে আমরা তো রচনার মধ্যে লিখতে গিয়ে আমরা মাইন্ড ম্যাপিংটা করবো কিভাবে। তাহলে প্রথমে রচনার মধ্যে কি থাকবে, তোমার একটা রচনাতে তুমি একটা কোটেশন দিয়ে রচনাটা ইন্ট্রোডাকশনটা শুরু করবে। এটা তো বলা হচ্ছে যে কোনো একটা কোটেশন দিয়ে তুমি রচনাটা শুরু করবে। আমি আজকে জাস্ট তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলি। এসে লেখার সময় প্রথমে এতে লেখো, 1 নম্বরে যেটা শুরু করবে, স্টার্ট উইথ এ রিলিভেন্ট কোটেশন। ইন্ট্রোডাকশনটা তুমি কি করবে? তাহলে স্টার্ট দ্য এসে উইথ এ রিলিভেন্ট কোটেশন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটাকে আমরা একটু পরে দেখাচ্ছি কিভাবে মাইন্ড ম্যাপিং এ তুমি এটা হেল্প করবে, কিভাবে করবে। তাহলে 1 নম্বর হচ্ছে স্টার্ট দ্য এসে উইথ এ রিলিভেন্ট কোটেশন, 1। নাম্বার 2 হচ্ছে এখানে তুমি বডিটা ডেসক্রাইব করার সময় থিংস টু বি কনসিডার্ড, হ্যাঁ, হোয়াইল মাইন্ড ম্যাপিং। তাহলে মাইন্ড ম্যাপিং এর সময় যে বিষয়গুলো তুমি মাথায় রাখবা সেগুলো হচ্ছে, যেমন যেই রচনাটা আসবে সেই রচনাটার একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, ওই রচনার একটা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল পার্সপেক্টিভ, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ এন্ড ইকোনমিক পার্সপেক্টিভ। তাহলে প্রথম হচ্ছে কি, তুমি যে অ্যাসেটা লিখবা, অ্যাসের 1 নম্বর হচ্ছে কোটেশন, স্টার্ট উইথ এ কোটেশন। তারপরে যেটা হচ্ছে রচনা লেখার সময় যেই জিনিসগুলো তুমি মাথায় রাখবা, থিংস টু বি কনসিডার্ড হোয়াইল মাইন্ড ম্যাপিং। আমি কিন্তু তোমাকে এখন পুরো রচনা লিখে দেবো না, আমি শুধু রচনার জন্য তুমি রচনার ইন্ট্রোডাকশন লেখার সময়, লেখার আগে তোমাকে একটা মাইন্ড ম্যাপিং করতে হবে, রচনাটা নিয়ে একটা রাফ তৈরি করতে হবে। উপরে রচনার শিরোনাম দিবা, দিয়ে তার নিচে তুমি একটা কি করবা, রাফ তৈরি করবা। রাফ 1 পৃষ্ঠায়, 1 পৃষ্ঠা একটা রাফ, হ্যাঁ, রচনাটা সম্পর্কে একটা রাফ মানে প্রিফেস তৈরি করবা। এই প্রিফেসটা তৈরি করার পর তারপরে যে তুমি ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন যাবা। এন্ড প্রিফেসের মধ্যে যেটা থাকবে, প্রিফেসের মধ্যে কোন কোন জিনিসগুলো রাখবা, প্রিফেসটা দেখেই কিন্তু যিনি খাতা দেখবেন তিনি রচনার ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন দেখার আগে উনি কি করবেন, ওই প্রিফেসটা, তোমার ওই রাফ পেজটা দেখবেন। দেখার পরে এই রাফ পেজটা পড়ার পর যদি তার ভালো লাগে, তিনি পরের জিনিসগুলো দেখবেন। এবং উনি এই রাফ পেজ থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন তুমি রচনার মধ্যে কি কি জিনিসগুলো অ্যাড করেছো। ঠিক আছে, এবং এটা থেকেই তুমি তোমার রচনা সম্পর্কে একটা পুরো ধারণা পেয়ে যাবেন। যেমন আমরা
কোনো উপন্যাস পড়ার সময়, হ্যাঁ, ড্রামা পড়ার সময় আমরা কি করি? আমরা ম্যাক্সিমাম সময় পুরো স্টোরি পড়ার সময় আমরা কি করি? ম্যাক্সিমাম সময় আমরা পুরো বইটা পড়ার আগে আমরা একটু প্রিফেসটা দেখি। প্রিফেসটা দেখে এটার মধ্যে একটা ধারণা নেই এখানে কি বিষয়ে আলোচনা হয়েছে, তাই না? এরপরে আমরা পুরো গল্পটা পড়া শুরু করি। তারপরে যে কি হয়, তাহলে তোমার পড়াটা অনেকটা মানে সহজ হয়ে যায়। এবং তুমি একটা প্রথমে তুমি শুরুটা করবে কি, কোন চিন্তা নিয়ে এই বইটা পড়তেছো, তোমার মধ্যে এটা কাজ করে, তাই না? তো যিনি খাতা দেখেন তিনি প্রত্যেকটা লাইন পড়বেন না, রচনার প্রতিটা অংশ পড়বেন না। উনি কি করবেন? উনি তো দেখবেন তুমি এই যে তুমি যখন একটা রাফ করবে, রাফ পেজ থাকবে, রাফ পেজের মধ্যে মাইন্ড ম্যাপিং এর যে বিষয়গুলো তুমি অ্যাড করবা, এই বিষয়গুলো তুমি যদি অ্যাড করতে পারো, ওই বিষয়গুলো দেখে তিনি তারপরে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন যতটুকু পড়ার ওনার মতো করে প্রয়োজন অনুযায়ী উনি পড়ে নেবেন। এবং সেই মাইন্ড ম্যাপিং এর রাফ পেজটা অনুযায়ী তিনি তোমাকে নাম্বারিং করবেন। আর ওই রাফ পেজ দেখেই, প্রিফেস দেখেই উনি তোমাকে মূল্যায়ন করবেন তাহলে কি কি তুমি অ্যাড করেছো এই রচনার মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা মাইন্ড ম্যাপিং এর ধাপগুলো একটু বলি। তাহলে মাইন্ড ম্যাপিং এর তুমি যে রাফ করবা, রচনা এসে রাফ, এসে প্রথম পেজে তুমি রাফ করবা, রাফ, হ্যাঁ। তো রাফটা যে করবে, তাহলে এই প্রথমে তুমি কি করবা? তোমার প্রয়োজন অনুযায়ী একটা রিলেভেন্ট কোটেশন লিখবা। লেখার পরে তুমি 2 নম্বরের রাফের মধ্যে যেটা যে জিনিসটা আনবা সেটা হচ্ছে থিংস টু বি কনসিডার্ড হোয়াইল মাইন্ড ম্যাপিং। কি কি কনসিডার করবা? তুমি মাইন্ড ম্যাপিং এর সময় রচনায় তুমি ড্রাফটের মধ্যে কোন কোন জিনিসগুলো আনবা? যেমন সোশিওলজিক্যাল, 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 পলিটিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক। এই বিষয়, এই 4টা বিষয়ের পার্সপেক্টিভ মাথায় রেখে তুমি মাইন্ড ম্যাপিংটা করবে। সোশিওলজিক্যাল, আর্থসামাজিক, হ্যাঁ, সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এই পলিটিক্যাল ভিউর মধ্যে কি আসতে পারে? কনস্টিটিউশন আসতে পারে। সাইকোলজিক্যাল ভিউ তে তোমার এফেক্টটা কি, হ্যাঁ, তুমি এটার নেগেটিভ ইম্প্যাক্টটা কি হচ্ছে, এটা বা পজিটিভ ইম্প্যাক্টটা কি হচ্ছে সেটা। ইকোনমিকলি এই টপিকটা, অর্থনৈতিক ভ্যালুটা কি, হ্যাঁ, কি ভূমিকা রাখছে এটা। সাইকোলজিক্যাল ভিউ, সোশ্যোলজিক্যাল ভিউতে এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সহকারে এটা চলে আসবে। এটা লেখার পর তারপর 3 নম্বর ধাপে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি রচনার মধ্যে যেটা অ্যাড করবে 3 নম্বর ধাপে সেটা লেখো। 3 নম্বর ধাপে তুমি এক্সাম্পল নিয়ে আসবা। তুমি ঐতিহাসিক কোনো বিষয় থেকে এক্সাম্পলস ফ্রম হিস্ট্রি, হ্যাঁ, রিসেন্ট ফেনোমেনা, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তুমি 3 নম্বর ধাপে আনবা কি? ব্রিং, হ্যাঁ, সাইট এক্সাম্পলস ফ্রম হিস্ট্রি, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারপরে যেটা থাকবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নিতে পারো। আহ তারপরে কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড, হ্যাঁ, এবং ওয়ার্ল্ড অ্যাক্টরস সম্পর্কে নিতে পারো। রিসেন্ট ফেনোমেনন থেকে নিতে পারো। পার্সোনাল এক্সপিরিয়েন্স নিতে পারো, রিসেন্ট ফেনোমেনন থেকে নিতে পারো। রিসেন্ট ফেনোমেনন মানে ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড ইটস অ্যাক্টরস, এই বিষয়গুলোকে তুমি রচনা অ্যাড করতে পারো। তারপর যেটা করবা, কনস্টিটিউশনটা আসবে। তারপরে আসবে তুমি 4 নম্বর ধাপে নিয়ে আসতে পারো তুমি থিওরি। যেমন তুমি থিওরিটিক্যাল
পয়েন্ট বি থেকে রচনার একটা আলোকপাত করতে পারো। 4 নম্বর পয়েন্টে নিতে পারো তুমি। যেমন ইউজ থিওরি, necessary such as, কয়েকটা পয়েন্ট থেকে। ফেমিনিজম অথবা মার্কসিজম, মার্কসিজম একটা থিওরি আসতে পারে, ক্লাস স্ট্রাগল, এলিনেশন, অথবা আসতে পারে নিও কলোনিয়ালিজম। সো এই থিওরি গুলো তুমি চাইলে রচনার মধ্যে অ্যাড করতে পারো ডেসক্রিপশন করতে গিয়ে। তারপরে তোমার আসতে পারে অনেক কোটেশন আসতে অ্যাড করতে পারো, প্রচুর কোটেশন, আইডিয়াজ এন্ড কোটেশনস। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর একটা আমি ফরম্যাট আমি দেখাবো একটু পরে। এই কথাগুলোর আলোকে আমি একটা ফরম্যাট দেখাবো, একটা কোড করতে হবে। যেমন 5 নম্বর হচ্ছে টেক আইডিয়াস and course from poets, novelists or scholars। তাদের আইডিয়া নিতে পারো। আইডিয়ার মধ্যে শেক্সপিয়ার আসতে পারে, রবীন্দ্রনাথ আসতে পারে, নজরুল আসতে পারে, তাই না, অমর্ত্য সেন, অথবা আসতে পারে স্টুয়ার্ট মিল। এরকম যত বিখ্যাত ব্যক্তিদের আইডিয়া নিয়ে, কোটেশন নিয়ে তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, তাদের কোটেশন নিয়ে তুমি একটা প্রচুর ইয়ে দিতে পারো, রচনা লিখতে পারো। তারপর হচ্ছে তোমার ইউজ ম্যাপ, ইউজ ম্যাপ, চার্টস, টেবলস, ইফ সিচুয়েশন ডিমান্ডস। রচনার সিচুয়েশন অনুযায়ী তুমি ম্যাপ, চার্টস আর টেবিল অ্যাড করতে পারো। প্রজেক্ট হবে কনক্লুশন। 7 নম্বরের কনক্লুশনে তুমি কি লিখতে পারো? এই কনক্লুশনের মধ্যে যেটা লিখবা সেটা হচ্ছে তুমি যা লিখবা টু দ্য পয়েন্ট লিখবা, হ্যাঁ? 7 নম্বর হচ্ছে যা লিখবা, যা কিছু লিখবা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। মানে যেটাই লিখবা তুমি অবশ্যই অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, হ্যাঁ। এই কনক্লুশনের মধ্যে কি থাকবে সেটা আমরা একটু উল্লেখ করে দিচ্ছে। এখন আমরা যেই কথাগুলো বললাম রচনা লেখার সময় মাইন্ড ম্যাপিং এ যেই জিনিসগুলো থাকবে আমরা
তোমাকে একটা জাস্ট একটা ইয়ে দেখাচ্ছে, কি বলে, আমরা একটা সমাধান করে দেখাই মাইন্ড ম্যাপিংটা তুমি কিভাবে করবে। তুমি মাইন্ড ম্যাপিং এ কি কি থাকবে, তুমি 20 থেকে 22টা রচনা একটা টার্গেট করবা। হ্যাঁ, সোশিওলজিক্যাল, সোশিওলজিক্যাল, হ্যাঁ, কনস্টিটিউশন। আমরা একটু যাই, আমরা একটু সমাধান দেখাই, হ্যাঁ। যেমন মনে করো একটা বিশেষ প্রশ্ন, মনে করো রচনা আছে কি, মনে করো আসছে করাপশন, করাপশন, তারপর কি ছিল, an invincible monster, করাপশন কি an invincible, করাপশন দিয়ে আসছিল দা invincible monster, করাপশন দা ইনভিনসিবল মনস্টার, যেটাকে যেই দুটোকে আর থামানো যাচ্ছে না। তো লেখো করাপশন, করাপশন দা ইনভিনসিবল মনস্টার, দা ইনভিনসিবল মনস্টার, করাপশন দা ইনভিনসিবল মনস্টার, মনস্টার। শুনে কি লিখতে পারছো? ওকে, আচ্ছা। এখন আমি মাইন্ড ম্যাপিংটা তোমার দেখাচ্ছি একটু। কথা কি শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ এবার? এবার শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ভুলে গেছিলাম মনে হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার আসো, মাইন্ড ম্যাপিংটা কি করবা। মাইন্ড ম্যাপিংটা তুমি রাফটা, রচনার যেই রচনাটা পরীক্ষা আসবে এই রচনার জন্য তুমি একটা কি করবা, তুমি ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এগুলো লেখার আগে তুমি ফার্স্ট পেজে, রাফ পেজের মধ্যে, রাফের মধ্যে তুমি একটা মাইন্ড ম্যাপিং করবা। মাইন্ড ম্যাপিং করে, মাইন্ড ম্যাপিংটা হবে প্রিফেসের মতন। মাইন্ড ম্যাপিংটা কি বিস্তারিত থাকবে না, মানে তুমি যে রচনাটা লিখতেছো এই রচনাতে তুমি কি কি জিনিস আনতে যাচ্ছ, কোন কোন পয়েন্টে অ্যাড করতে যাচ্ছ, এই বিষয়টা হচ্ছে মাইন্ড মাইন্ড ম্যাপিং। তো আমি একটা জাস্ট, যেমন করাপশন এই রচনাটার একটা মাইন্ড ম্যাপিংটা আমি দেখাই। তো এইটা দেখে, হ্যাঁ, এইটা অনুযায়ী তুমি ভবিষ্যৎ পরবর্তী রচনাগুলোকে এইভাবে চিন্তা করতে পারো। যেমন দেখো, মাইন্ড ম্যাপিং এ রাফ পেজের মধ্যে তুমি এইভাবে চিন্তা করবা। প্রথমে তুমি চিন্তা করবা একটা আহ একটা কোটেশন। প্রথমে আমরা কি বলছি, কোটেশন। প্রথমে আমরা কি বলছি, কি বলছি, কোটেশনের কথা বলছি। প্রথমে আসবে কোটেশন। যেমন করাপশন ইজ অ্যানাদার ফর্ম অফ, যেমন মনে করো করাপশন is another form of tyranny. Corruption is another form of, মনে করো টাইরানি, হ্যাঁ। তাহলে এটা একটা, তুমি কোটেশন দিলা, কে বলছে, জো বাইডেন। টাইরানি বানানটা ঠিক আছে তো নাকি? ডাবল এন না একটা এন?
টাইরানি কি একটা এন নাকি ডাবল এন? ডাবল এন না? ডাবল এন হওয়ার কথা। ডাবল এন হবে, ডাবল। So corruption is another form of tyranny. তো এটা মনে করো জো বাইডেন বলেছে। এখন তুমি এরকম একটা করাপশনের সাথে রিলেভেন্ট একটা তুমি কোটেশন নিলে, নেওয়ার পর তারপরে তোমার কাছে এটা জাস্ট রাফ পেজের মধ্যে তুমি করলা। রাফ পেজের মধ্যে যিনি খাতা দেখবে, তুমি কি করবে, মূল রচনায় যাওয়ার আগে তুমি 5 মিনিট বা 10 মিনিট তুমি এটা নিয়ে চিন্তা করো। তুমি কি করলা, তুমি এটা এই ড্রাফটিংটা মানে রাফটা তৈরি করবে। রাফটার মধ্যে তুমি যেই কোটেশনটা দিয়ে রচনাটা ইন্ট্রোডাকশন লিখতে চাও, তাহলে সেই কোটেশনটা তুমি রাফ পেজের মধ্যে লেখলা। লেখার পরে তুমি কি করবা, তারপরে এখানে একটা ইন্ট্রো ইন্ট্রো করবা। হ্যাঁ, ইন্ট্রো, ইন্ট্রোতে কি আসবে, ইন্ট্রোতে লেখো। তুমি ইন্ট্রোতে জাস্ট ইন্ট্রোতে তুমি লিখবা ইলাবোরেশন, লেখো ইলাবোরেশন করবা। ইন্ট্রোতে আসবে ইলাবোরেশন, জাস্ট elaboration of how corruption is a monster, how corruption becomes the invincible monster। তাহলে ইন্ট্রোডাকশনে তুমি তুমি কিন্তু এই রাফ পেজের মধ্যে কিন্তু ইন্ট্রোডাকশনটা লেখলা না। ইন্ট্রোডাকশনে কি কি লিখতেছো, এটা ইন্ট্রোডাকশনের পেজের মধ্যে লিখবা। কিন্তু রাফ পেজের মধ্যে তুমি কি আইডিয়া দিলা, যে তুমি একটা কোটেশন দিয়েছো, যিনি খাতা দেখবেন উনি রাফ পেজের মধ্যে এই কোটেশনটা দেখলো, যে তুমি মূল রচনায় তুমি কি মানে কোটেশনটা দিয়েছো। এবং উনি কি দেখবেন, ইন্ট্রোডাকশনটা উনি পড়ার আগে তুমি দেখলেন, উনি দেখলেন রাফ পেজের মধ্যে তুমি ইন্ট্রোডাকশনে কি লিখতেছো। ইন্ট্রোডাকশনে তুমি জাস্ট ইলাবোরেট করলা, ইলাবোরেশন অফ হাউ করাপশন বিকামস অ্যান ইনভিনসিবল মনস্টার। তাহলে তুমি এই বিষয়ে যে করাপশন কিভাবে একটা ইনভিনসিবল মনস্টার হিসেবে পরিচিত হচ্ছে, এই কথাটা তুমি ইন্ট্রোডাকশনে তুমি আলোচনা করেছো। এইটা উনি তোমার এই পয়েন্ট থেকে উনি মানে এই প্রিফেস সম্পর্কে জেনে গেল। মানে তোমার এই পুরো রচনার প্রিফেসের মধ্যে তুমি ইন্ট্রোতে কি লেখছো, তাহলে এটা এই লাইনটার মধ্যে উনি বুঝে ফেললেন যে ইন্ট্রোতে তোমার এই বিষয়ে আলোচনা আছে। তারপরে তুমি আলোচনা যেটা করবে, এটা হচ্ছে রাফ পেজ। এটা কিন্তু মূল রচনা লেখা শুরু করে নাই, ইন্ট্রোডাকশন শুরু করে নাই। তুমি মূল রাফ পেজের মধ্যে এই পয়েন্টগুলা জাস্ট এইভাবে তুমি একটা ম্যাপ মাইন্ড ম্যাপিং করতে পারো। ইন্ট্রোর পরে তুমি যেই পয়েন্টটা আসবে, তারপরে আসবে তোমার বডি। ইন্ট্রোর পরে আসবে, মনে করো তুমি রচনার বডি, এই বডির বডির এক পাশে আসছে করাপশন, অপর পাশে হচ্ছে দ্য ইনভিনসিবল মনস্টার। এবার এই বডির মধ্যে তুমি এবার যে জিনিসগুলো অ্যাড করবা, তাহলে বডির দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে করাপশন, বডির অপর পার্ট হচ্ছে দ্য ইনভিনসিবল মনস্টার। তো এটাতে তুমি এবার দা করাপশনে তুলে তুমি কি কি বডির মধ্যে কি কি পয়েন্ট আলোচনা করছো দা করাপশন পয়েন্টের উপরে, তো সেখানে তুমি উল্লেখ করতে পারো। যেমন 1 নম্বরে যাবে, এইভাবে দিয়ে লিখবা,
হোয়াট ইজ করাপশন। তারপরে যাবে টাইপস অফ, হ্যাঁ, হোয়াট ইজ করাপশন। তারপর লেখো করাপশনের ধরন, টাইপস এন্ড মেথডস। করাপশন কিভাবে হয়, কোন প্রক্রিয়া করাপশন হয়, কোন পদ্ধতিতে হয়, এটা আলোচনা হচ্ছে। তুমি এটা এটা হচ্ছে তোমার ডিটেলসে যাবে, কিন্তু তুমি এটা এই রাফের মধ্যে এই পয়েন্টটা লিখলে এক্সামিনার বুঝবে তুমি এই পয়েন্টে তুমি করাপশনের আলোচনা আছে তোমার। তারপর আসবে কি হাউ ইজ ইট rampant everywhere। করাপশনটা সর্বত্র কিভাবে ছড়িয়ে পড়েছে, তোমার আলোচনা এটা থাকবে। তারপরে থাকবে করাপশনের মোটিভস, হ্যাঁ, বিহাইন্ড ইট মোটিভস বিহাইন্ড, মানুষ করাপশন কেন করে, মোটিভস বিহাইন্ড ইট। হ্যাঁ, মোটিভস বিহাইন্ড ইট, যেমন গ্রিড এন্ড পাওয়ার। করাপশনের মোটিভটা কি, গ্রিড এন্ড পাওয়ার। তো তুমি করাপশনের বডিতে বডিতে এই পয়েন্টগুলো আলোচনা করলে, হোয়াট ইজ করাপশন ডিফাইন করলে, টাইপস এন্ড মেথডস অফ করাপশন, হাউ ইট ইজ র্যাম্পেন্ট এভরিহোয়ার, করাপশন কিভাবে সব জায়গায় ছড়িয়েছে, মোটিভস বিহাইন্ড ইট, গ্রিড এন্ড পাওয়ার, মানে লোভ এবং ক্ষমতা লাভের জন্য মানুষ দুর্নীতি করে। ওকে, এই পাশে তুমি এটা বডির এক পাশে তুমি এটা দিয়ে শুরু করবে, এটা হচ্ছে করাপশন, এটা শুরু করবে। তার মানে কি, তোমার রাফের মধ্যে এই করাপশনের এই টপিকটার উপর তোমার রাফের মধ্যে তুমি পুরো পুরো রচনার বডিতে তুমি কি কি জিনিসগুলো লিখছো এই রাফটা দেখেই উনি বুঝে ফেললেন। উনি কিন্তু পুরোটার পড়ার দরকার হচ্ছে না, এই রাফ দেখে উনি বুঝে ফেললেন তুমি রচনার মধ্যে কি কি লিখতেছো, এই তোমার বডির মধ্যে এই বিষয়ে কি কি আছে, জাস্ট এই পয়েন্টটা। তারপর হচ্ছে তুমি এই পাশে বডির এই পাশে তুমি কি লিখবা, এই পাশে লিখতে পারো হোয়াই হোয়াই ইজ ইট, হ্যাঁ, হোয়াই ইজ ইট কল্ড অ্যান ইনভিনসিবল মনস্টার। ঠিক আছে, এখানে লিখবে কি হোয়াই ইজ ইট ইনভিনসিবল মনস্টার। যে করাপশনকে এটা ইনভিনসিবল, হ্যাঁ, মনস্টার হিসেবে কেন আখ্যা দেওয়া হয়েছে এই বিষয়ে তুমি এখানে আলোচনা করছো, রচনার মধ্যে আলোচনা করছো। রচনার মধ্যে আলোচনা করো আর না করো, তোমার জাস্ট এই পয়েন্টটা উনি বুঝে ফেললেন যে এই বিষয়ে তুমি একটা ধারণা দিয়েছো। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে তুমি হোয়াই ইজ ইট ইনভিনসিবল মনস্টার, তার মানে কি ফ্যাক্টরস বিহাইন্ড terming it as invincible monster। তাহলে বডিতে তোমার এই বডির মধ্যে কি কি আছে, তুমি তাহলে রচনার বডিতে কি কি জিনিসগুলো রাখছো, এখানে একটা পয়েন্ট চলে আসলো। তারপরে তোমার পরের পয়েন্টে তোমার যেটা যাবে এই জিনিসগুলো আলোচনা তুমি লেখলা। এরপরে তোমার যাইতে পারে যে এফেক্টস এন্ড ইম্প্যাক্টস।
এফেক্টস এন্ড ইম্প্যাক্টস, এটা ফলাফল কি, এটার প্রভাবটা কি, পরিণতিটা কি, হ্যাঁ, এটার ফলাফল এবং পরিণতি, এটার এই বিষয়গুলা তুমি এখন এই যে যেটা আলোচনা করবা, এই বিষয়গুলো আলোচনা করতে হলে কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা আসবে। সেখানে আসবে এটার সোশিওলজিক্যাল, হ্যাঁ, সোশ্যাল এন্ড পলিটিক্যাল। দেখো, সোশ্যাল এন্ড পলিটিক্যাল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল এফেক্টস এন্ড ইম্প্যাক্টস। সোশ্যাল, এটা সামাজিক ভাবে কি প্রভাব ফেলেছে এটা। তারপরে হিউম্যান রাইটস ভায়োলেশন, তাই না, হিউম্যান রাইটস, এটার মাধ্যমে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা এইটা। তারপর তুমি যাবে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস উইথ এক্সাম্পল, সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস উইথ সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস, এটার এক্সাম্পল দিই, হ্যাঁ, উইথ এক্সাম্পলস। এক্সাম্পল একটা দিলা, সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হবে, যে একটা ব্যাড, কি হবে, যেমন ব্যাড এন্ডিং অফ, ঠিক আছে, এক্সাম্পল দিবা, ব্যাড এন্ডিং অফ এ করাপ্ট অফিসার, ব্যাড এন্ডিং, অথবা কি হচ্ছে যে ব্যাড ডায়ার কনসিকুয়েন্সেস, অথবা ব্যাড এন্ডিং, ব্যাড এন্ডিং অফ এ অফ এ করাপ্ট অফিসার, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে যায়। তারপরে তোমার কি আসতে পারে, তারপরে আসবে পভার্টি, এটা পভার্টিতে কি কি প্রভাব ফেলেছে। তারপরে এটা ইনজাস্টিস, বিচারহীনতার ক্ষেত্রে এটা কি প্রবলেম তৈরি করেছে, ইনজাস্টিস, বিচারহীনতা। তারপর হচ্ছে কি, এটা এসডিজ এর কি প্রভাব করেছে, আন্ডারমাইনিং, আন্ডার আন্ডারমাইনিং এসডিজি, মানে এসডিজি তে এটার কি প্রভাব ফেলেছে, ইম্প্যাক্ট এন্ড প্রভাব। তাহলে আমরা লক্ষ্য করি, লক্ষ্য করো, তার নিচের লেখা দেখা যাচ্ছে না আমি স্যার, বলেছি, আমি নিচে। লেখাটা বলেছি এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর রচনার মধ্যে এফেক্টস এন্ড ইম্প্যাক্টস একটা অবশ্যই আলোচনা থাকতে হবে। এগুলো বিষয়ে রচনা আসলে এটার, হ্যাঁ, এফেক্টস এন্ড ইম্প্যাক্টস, ঠিক আছে, এটা রেজাল্টটা কি, এটার পরিণতিটা কি, এটা হচ্ছে, তো এই কয়েকটা পরিণতি আলোচনা, এটা হচ্ছে সোশ্যাল এন্ড ইকোনো পলিটিক্যাল পরিণতিটা কি হয়, যদি তোমার ধারণা তুমি চিন্তা করবা, হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে এটা কি পরিণতি ঘটেছে, তারপর এটার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হয়, এই বিষয়ে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলা। যেমন করাপশনের ক্ষেত্রে, হ্যাঁ, একজন খারাপ অফিসারের করুণ পরিণতিটা কি হয়, ঠিক আছে, পভার্টি, করুণ পরিণতি কি, ছেলে মেয়ে এটা সেটা অসম্মান, কত কিছু হইতে পারে, তোমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে নিতে হবে। তারপরে পভার্টি, হ্যাঁ, তাহলে এফেক্টস এন্ড ইম্প্যাক্টস হচ্ছে পভার্টি রেটটা দেশের মধ্যে কি হয়, যে ধনী গরিবের পার্থক্যটা কত বড় তৈরি হয় এটার কারণে, তো এটা তুমি আলোচনা করলা। তারপরে ইনজাস্টিস, সমাজের মধ্যে বিচারহীনতা, এই বিষয়টা কতটা ইয়ে হচ্ছে, ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনাটা কতটা কমে যায়। হ্যাঁ? তারপর হচ্ছে আন্ডারমাইনিং এসডিজিস, আন্ডারমাইনিং এসডিজিস, তাহলে এটা এসডিজিস তে কি প্রভাব ফেলছে, এসডিজিস 17টা পয়েন্ট আছে, তাহলে করাপশনের ফলে
এসডিজি এর কোন জায়গায় প্রপ মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রপ পরে। এই বিষয়টা তুমি, আমি কিন্তু এটা কিন্তু রচনা দিচ্ছি না। আমি আবারও বলছি, আমরা কিন্তু অলরেডি কিন্তু শরীফ তোমাদেরকে রচনার ফরম্যাট বা এটা আলোচনা করেছে। আমি ওই বিষয়টাতে যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি, তুমি শরীফ যে রচনাটা দিয়েছে সেই রচনাটার একটা রাফটা তৈরি করার জন্য আমি একটা আইডিয়া দিচ্ছি। কারণ অনেকে রচনা লিখবে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এইভাবে রচনাটা লিখবে, কিন্তু ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু রাফটা দিবে না। তাহলে আমি দিচ্ছি রাফের রচনাটা প্রিফেস, মানে এই প্রিফেসটা এক পেজের মধ্যে থাকবে। এই প্রিফেসটা দেখে তোমার রচনার ইন্ট্রোডাকশনে, বডিতে এবং কি কি থাকবে সেইটা আমি লিখে দিচ্ছি। এই রাফটা তুমি লিখবা প্রথমে, এই রাফটা তুমি লিখবা প্রথমে। যেই রচনাটা পরীক্ষা আসবে, এটা করাপশন আসতে পারে, ফুড ফুড সিকিউরিটি আসতে পারে, তাই না, এনভায়রনমেন্ট পলিউশন আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ আসতে পারে, উইমেন এম্পাওয়ারমেন্ট আসতে পারে। যেই যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোতে আসলে তুমি এই বিষয়ে কি করবে, এরকম একটা রাফ তৈরি করবে। রাফ মানে রাফ, এক পেজে একটা রাফ তৈরি করবে ওই বিষয়টার উপরে, ওই সংশ্লিষ্ট টপিকটার উপরে এরকম একটা রাফ তৈরি করবে। এই রাফটা যে সবসময় যে করাপশন আসবে এমন তো না, কিন্তু এখানে করাপশন আসতে পারে। যেমন মনে করো আসলো ফুড সিকিউরিটি এন্ড, মানে কি, এন্ড ফুড সিকিউরিটি, অথবা এন্ড এন্ড ইটস আফটার ম্যাথ, তাই না? তো এইটা আসলে, তো এটা মানে এই ফুড সিকিউরিটির বলতে কি বোঝায়, তাই না, টাইপস অফ মেথডস, এটা কেন দরকার, জাস্ট জিনিসগুলো তুমি, এই জিনিসগুলো মানে তুমি চিন্তা করতে হবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, পেজের না, পেজের উপরে না, মানে উপরে তো তুমি রচনা লিখবা, শিরোনাম, শিরোনামটা লেখার পরে তুমি এক পৃষ্ঠাতে শিরোনামটা লেখে, শিরোনাম রচনাটা লিখবা, রচনাটা লেখার পরে তারপরে তুমি কি করবা, এটা রাফ লিখবা, রাফ, ঠিক আছে, মাইন্ড, রাফ লিখবা, রাফ, রাফ লেখা তুমি এইটা এটা জাস্ট এই প্রথম পেজে এটা লেখলা। প্রথম পেজে এইভাবে তুমি ড্রাফটিংটা করলা, রাফ একটা আইডিয়া লেখলা। তুমি যেই রচনাটা লিখবা, এই রচনাটার পুরো রচনার মধ্যে কি কি পয়েন্টস গুলো তুমি আলোচনা করছো, এটা রাফের মধ্যে তুমি সংক্ষেপে পয়েন্ট আকারে, এইভাবে পয়েন্ট আকারে তুমি তুলে ধরবা। তার মানে যিনি খাতা দেখবেন, রচনা পড়বেন, উনি কিন্তু ওই ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, এই সব লাইন বাই লাইন পড়ার আগে উনি এটা দেখলেন। এটা দেখে কিন্তু উনি তোমার রচনার মধ্যে কি কি বিষয় আছে সেটা সম্পর্কে একটা ধারণা উনি পেয়ে যাবেন। আর এই ধারণার উপর ভিত্তি করে উনি রচনাটা তোমার পড়বেন। আর যদি তোমার এই ধারণার সাথে তোমার রচনার ধারণা দেখে উনি তোমার সম্পর্কে ধারণা নিয়ে নেবেন যে তুমি আসলে কোন বিষয়গুলা এই রচনাতে লিখেছো, তখন তোমার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, রচনার মধ্যে আমি প্রথমে বলেছি কি, প্রথমে তুমি যেই টপিকটা আসবে সেই টপিকটার একটা কোটেশন, তুমি রাফ পেজের মধ্যে কোটেশনটা লিখবা। এই এই জিনিসগুলো কিন্তু তুমি ইন্ট্রোডাকশন, কনক্লুশন, ডেসক্রিপশনের মধ্যে লিখবা। এই জিনিসগুলোর ইলাবোরেশন হচ্ছে তোমার ওই ইন্ট্রোডাকশনে, কনক্লুশন, ডেসক্রিপশনে যাবে। বাট এগুলো হচ্ছে সংক্ষেপে রাফ, রাফ হিসেবে তুমি প্রথম পেজে রাফ হিসেবে এটা লিখবা। লেখার পরে তারপরে যে তুমি ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, ওই ফুল রচনার মধ্যে যাবা। ঠিক আছে, আমি সেটাই বুঝাচ্ছি আজকে। আজকে আমি রচনার ফরম্যাট দিচ্ছি না, ফরম্যাট না, আমি হচ্ছে প্রথমে রচনাটা রাফ দিবা, রাফ করে কাটার দরকার নাই। রাফ মানে কি, এই বইয়ের মধ্যে প্রিফেস থাকে না, বইয়ের মধ্যে মূল আলোচনার আগে প্রিফেস থাকে না, এই প্রিফেসটাই মনে করো এইটা, এই রাফটা হচ্ছে মনে করো এই রচনার প্রিফেস। ঠিক আছে, তুমি রাফ না লিখে এটা প্রিফেস লিখতে পারো, প্রিফেস। ঠিক আছে, তুমি রাফ না লিখে রচনাটা লিখে এটা প্রিফেস দিতে পারো। প্রিফেসটা মানে কি, জাস্ট এটা একটা রাফ আইডিয়া, প্রিফেস। তারপরে যে তুমি ইয়াতে যাও, ইন্ট্রোডাকশনে যাও। ঠিক আছে, হ্যাঁ, এই দেখো তো একটু, এই রিফাত পুরো ইয়ে করো তো, আনমিউট করো তো। রিফাত, রিফাত এক্সেল। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের জন্য শিরোনাম লেখার দরকার নেই তো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার এই যে তোমরা যদি এটা আপনি না তো বুঝো, স্যার এই যে তোমরা যদি এটা না আহ, বুঝো, আমি এটা প্রয়োজনে একটা ফাইনাল করে তোমাদেরকে আমি এখানে একটা কপি দিয়ে দিব। তোমরা ড্রাফটিংটা কিভাবে করবা, মানে প্রিফেসটা রচনার কিভাবে লাগবে, আমি আবারও বলছি, আমি আজকে যেটা আলোচনা করছি তোমাদের একটু ভিন্ন বিষয় অ্যাড করছি। সেটা হচ্ছে, তোমরা তো রচনাতে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এই বিষয়গুলো তো রচনা থাকবে নাকি। ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই, কিন্তু ইন্ট্রোডাকশনের জায়গায় একটা রচনার কোটেশন এবং ইন্ট্রোডাকশনের বিস্তারিত লিখবা। লেখার পরে তারপরে বডিতে যাবা, তাই না? তো বডিতে যাইলে যে কি বিষয়গুলো থাকবে, তাহলে ইন্ট্রোডাকশনের মধ্যে, রচনা ইন্ট্রোডাকশনে তুমি যখন লিখবা কি, একটা কোটেশন দিয়ে রচনা লিখলা,
কোটেশন লেখলা, কোটেশনটা লেখা এই কোটেশনটার উপরে পরে তুমি ইন্ট্রোডাকশনটা লিখবা, ইন্ট্রোডাকশনের কয়েকটা লাইন লিখবা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখবা, লেখার পরে তারপরে মনে করো তুমি কি বডিতে যাবা। বডির মধ্যে কি যাবে, যেমন বডির মধ্যে মেইন আলোচনা গেলে কিন্তু এইটা এইভাবে লেখার দরকার নেই। মেইন আলোচনা লিখবা তুমি, ইন্ট্রোডাকশন লেখার পরে তুমি লিখলা হোয়াট ইজ করাপশন। এবার হোয়াট ইজ করাপশন এই পয়েন্টটা লেখা, তারপরে হোয়াট ইজ করাপশন বিভিন্ন জনের সংজ্ঞা দিলা, করাপশন বিভিন্ন জন কি বলেছে এটা সম্পর্কে বললাম, তাই না। এরপরে যাবা টাইপস এন্ড মেথডস, টাইপস এন্ড মেথডস অফ করাপশন। তারপরে গেলা হাউ ইজ ইট, বলো হাউ, হ্যাঁ হাউ ইজ ইট, এটা ইট ইজ না, হাউ ইজ ইট, হাউ ইজ ইট র্যাম্পেন্ট এভরিওয়্যার, কিভাবে করাপশন সর্বত্র ছড়িয়ে পড়েছে এটা লিখে এই সম্পর্কে কিছু লিখবা। তারপরে মোটিভস বিহাইন্ড করাপশন, হ্যাঁ গ্রিড এন্ড পাওয়ার, তাহলে করাপশনের পেছনে কারণটা কি, লোভ, অতি লোভ এবং ক্ষমতা লোভ, ঠিক আছে, অর্থ লোভ, ক্ষমতা লোভ, এই জিনিসগুলা আমি। স্যার প্রশ্নটা হচ্ছে যে এই যে কোটেশনটা স্যার লিখছেন, আমাদের তো স্যার হুম। বলছিলেন অন্য ফরম্যাটে লিখতে, কিন্তু স্যার এটা তো একদম গতানুগতিক ফরম্যাট হয়ে গেল আমি তো কোটেশনটা কোটেশনটা। তোমার প্রথম প্রথম কোটেশনটা তো তুমি লেখলে জি এইভাবে স্যার। লেখবা, ঠিক সমস্যা তো নাই। প্রথম কোটেশনটা তুমি তো, আমি কি প্রথম এই কোটেশন দিচ্ছি এটার মধ্যে লাস্টে কমা দিয়ে তারপরে তুমি ইনভার্টেড কমা দিলে তারপরে তুমি নামটা লিখে দিলে, তাই না, এটা জি তুমি স্যার। একটা দিলা। তারপরে তুমি অন্য ফরম্যাট নিতে পারো, তো সমস্যা নেই, ঠিক আছে। আর স্যার অথবা তুমি খাতার উপরে যদি তুমি হ্যাঁ তুমি খাতার মধ্যে যদি লিখতে চাও, ওকে তুমি এটা লিখতে চাচ্ছ খাতার মধ্যে, হ্যাঁ তুমি শুরুতে করাপশন এ লেখো না, তোমার কোটেশনটা আমি দেখাই দিই, তুমি এটা লেখো এইভাবে। কোটেশনটা তুমি রাফের মধ্যে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো এইভাবে, এইভাবে মনে করে লেখলা করাপশন, করাপশন, ঠিক আছে। এখানে লেখো এটা, তো দিলা প্রেসিডেন্ট বাইডেন said is another form of tyrant. ওকে লেখ, কোনো সমস্যা নাই। আর স্যার যদি খাতার উপরে যদি স্যার রাফ কথাটা লিখি, তাহলে কি স্যার এটা স্যারে দেখবে যদি রাফ কথাটা লিখি? লেখো না, রাফ লেখার দরকার না, তুমি প্রিফেস লেখো না, তুমি রচনার উপরে লেখা তুমি এইটা জাস্ট, আমি বলছি তুমি এইটা এই জিনিসগুলো লেখলে কি হবে, আমি বুঝতে তোমাদেরকে আসলে আসল বিষয়টা বুঝতে পারছি না। তোমরা কি না কোনো সময় উপন্যাস, ড্রামা ড্রামা এগুলো পড়ছো, গল্প বইটি পড়ছো তো, জি উপন্যাস স্যার। পড়ার স্যার সময় মানে উপন্যাসের বুঝাতে মধ্যে কি, চাচ্ছি যে উপন্যাসের মধ্যে প্রিফেস থাকে কিনা দেখো তো, প্রিফেস থাকে কিনা, জি স্যার মুখবন্ধ, থাকে। মুখবন্ধ পড়ছো, জি স্যার মুখবন্ধ থাকে, ওই যে মুখবন্ধটা উৎসর্গ কি, টুৎসর্গ এগুলো মুখবন্ধটা, থাকে। মুখবন্ধটা কেন তো হয়েছে, যে আপনি পুরোটা, অনেক সময় মানুষের এত ব্যস্ত থাকে যে পুরোটা পড়ার সময় পায় না, তাই না, তুমি প্রিফেসটা পড়ে মোটামুটি একটা আইডিয়া নিয়ে যায় যে এখানে আসলে কি বলা আছে এই বিষয়ে, এখানে এটা আমি কেন পড়বো, ঠিক আছে। তাহলে তুমি যে এই মুখবন্ধের মধ্যে প্রিফেস, এই এসের মধ্যে কি একটা প্রিফেস দিলে, প্রিফেস, ঠিক আছে। না স্যার তাহলে বুঝাতে প্রিফেস, চাচ্ছি এই শব্দটা কি হ্যাঁ লিখে দেবো যে প্রিফেস বা রাফ, এটা কি উপরে লিখে দেবো শব্দটা আর কি, এইটা রাফ কোনো শব্দটা? দরকার নেই, এটা না লেখারও দরকার না, তুমি রাফ লেখো না, রাফ লেখো, তুমি রাফ লেখো, অথবা ইয়াতে লেখো, তুমি রাফটাই পড়লো আর কি, তুমি যে রাফ লেখার দরকার নেই, এটা দেখলেই বুঝবে যে তুমি একটা এটাতে রাফ লেখছো বা রাফ, তুমি রাফটিং করছো, মাইন্ড ম্যাপিং করছো, এটা দেখলেই বুঝবে, যে রচনা জি স্যার পড়বে এটাই খাতা প্রশ্ন ছিল পড়বে যে এটা রাফ। দেখলেই বুঝবে। হ্যাঁ তুমি এখানে রাফ লিখলে, রাফ রাফ লিখে আবার কাইটে দিও না, এই ব্যাপার কাইটে দিও না কিন্তু, উপরে রাফ লেখলা, ঠিক আছে, অথবা প্রিফেস লেখলা, লেখা তুমি এটা লেখলা জাস্ট একটু নতুনত্ব আনার জন্য, তুমি তোমার রচনাটাকে অন্যের চেয়ে একটু নতুনত্ব আনার জন্য, যত যতই তুমি রচনা লেখো, তোমার ইন্ট্রো, বডি, কনক্লুশন সবাই তো কথা না ওদিকে এটা সেরে লিখবে, তাই না। জাস্ট আমি তোমাদের রচনার মধ্যে একটা নতুনত্ব, একটা নতুন আইডিয়াটা দেওয়ার জন্য এই প্যাটার্নটা আমি, আমি কি বুঝতে পারছি, তোমাদের মধ্যে যারা জি পারবে স্যার। তারা এটা চিন্তা করতে পারো, যারা পারবে না তারা আগে যেটা শিখছো ওইটা দিয়ে চালাবে। বাট তোমাদের মধ্যে অনেকেই বেশি নাম্বার পেতে চাও, যদি বেশি নাম্বার পেতে চাও তাহলে যিনি খাতা দেখবেন তাকে একটু নতুনত্ব দেখাও। কিছু বুঝতে পারলাম। জি স্যার, বুঝেছি স্যার। স্যার জি এবার স্যার 5 বুঝছি নাম্বার স্যার। স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তুমি বডির মধ্যে তুমি কিন্তু মেইন আলোচনা যাও নাই, ড্রাফটিং এর মধ্যে কি কি আসতেছে, পুরো রচনার মধ্যে তুমি কি কি জিনিস আনতেছো, কি কি জিনিস বিষয়, কি কি বিষয় আলোচনা করেছো, সংক্ষেপে তুমি প্রিফেসের মধ্যে
এইটা তুলে ধরলা, একটা কোটেশন দিলা, কোটেশনের মধ্যে ইন্ট্রোর মধ্যে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে ইলাবোরেশন অফ এই জিনিসটা কি, তাই না? জাস্ট এটা তো বুঝলেন, ইন্ট্রোডাকশনে তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছো। তারপরে কি আসছে, তারপরে আসছে ওনার এই বডির মধ্যে তুমি এই টপিকটা করাপশন ইনভিজিবল মনস্টার, তুমি করাপশনের মধ্যে তুমি বডির মধ্যে কি কি আলোচনা করছো, হোয়াট ইজ করাপশন, তাই না? তারপরে এটার টাইপস এন্ড মেথডস, তারপরে হাউ ইজ ইট র্যাম্পেন্ট অথবা মোটিভস বিহাইন্ড ইট। এই জিনিসগুলো এই করাপশন টপিক অনুযায়ী এই কথাগুলো আসছে। টপিকটা যদি করাপশন নয় অন্য টপিক হয় তাহলে কিন্তু এই কথাগুলো সবগুলো আসবে না, এই কথাগুলোর মধ্যে সবগুলো আসবে না। তুমি মোটিভস বিহাইন্ড ইট এটা অন্য টপিক থাকতে পারে। হাউ ইজ ইট র্যাম্পেন্ট এভরিওয়্যার, এটা করাপশনের সাথে যদি মনে করো পভার্টি, পভার্টি আসতে পারে, তাই না? তাহলে ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জটা ক্লাইমেট অথবা এই যে কি বলে ক্লাইমেট চেঞ্জ, অথবা কি বলে আনএমপ্লয়মেন্ট, অথবা কি বলে ডেঙ্গু, অথবা প্রাইস হাইক, এরকম আছে না? তাহলে তো এই কথাগুলোর সাথে তুমি এটা লিখতে পারবে, হাউ ইজ ইট র্যাম্পেন্ট এভরিওয়্যার, তাহলে মোটিভস বিহাইন্ড ইট, এই পয়েন্টগুলো তুমি অ্যাড করতে পারবে। এটা অ্যাড করার পর তারপরে তুমি চলে গেলা, তারপরে এই পেজের মধ্যে কি পরের তুমি যেটা আলোচনা করছো এই বিষয়টার এফেক্টস এন্ড ইম্প্যাক্ট সম্পর্কে, হ্যাঁ, ফলাফল এবং প্রভাব, এগুলো নিয়ে তুমি এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর মধ্যে তুমি বিস্তারিত আলোচনা করেছো মূল রচনায়। বাট এখানে তুমি একটু দেখাইলে কি যে এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর মধ্যে তুমি রচনার মূল রচনায় এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর মধ্যে কি কি বিষয় আলোচনা করছো, তুমি এই রচনার সোশ্যাল এন্ড পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করছো, সোশ্যাল এন্ড পলিটিক্যাল এফেক্টস এন্ড ইম্প্যাক্টস। তারপরে হিউম্যান রাইটস ভায়োলেশন বিষয়টা নিয়ে তুমি আলোচনা করছো। তারপরে কি সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা নিয়ে আলোচনা করেছো একটা এক্সাম্পল সহকারে, এক্সাম্পল দিয়ে দিলে এক্সাম্পল, হ্যাঁ, এটার এক্সাম্পলটা কি, তুমি যে এক্সাম্পলটা দিচ্ছ জাস্ট এটা একটা এক কথায় তুমি এটা লিখে দিলা, এক্সাম্পলটা তুমি এক্সাম্পল বুঝেছো। তারপরে এটা পভার্টির ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলেছে, ধনী গরিবের বৈষম্য তৈরিতে। তারপরে বিচারহীনতার ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলেছে। তারপরে আন্ডারমাইনিং এসডিজি, এসডিজি কথাটা তোমার রচনা আসবে, আমি বারবার বলছি তুমি যেই রচনায় লেখো এসডিজি কথাটা আসবেই। তাহলে ইম্প্যাক্টস এন্ড এফেক্টস এর মধ্যে এসডিজি, এইটার ফলে এসডিজির কি কি বিষয়, এটা এসডিজির কোন ধারাতে কোনটা ক্ষুণ্ণ হয়েছে, এই বিষয়টা তুমি অবশ্যই অ্যাড করবা। এসডিজি তে লিখতে গিয়ে তুমি ওই জন্য 17টা পয়েন্ট লেখা, তারপরে এইটার বিষয়টা এখানে তুলে ধরলা একটা দুইটা ইয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে। মানে এটা এসডিজি দিয়ে তুমি 3 থেকে 4 পৃষ্ঠা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, কোশ্চেন নাম্বারটা এই পেজে দিবা, রাফ পেজে দিবা, তুমি কোশ্চেন নাম্বারটা রাফ পেজে দিবা, যে পেজে রাফ করছো না ওইটাই তোমার কোশ্চেন নাম্বার। কোশ্চেন নাম্বারে তো তারপরে তুমি রচনার নাম দিলা, নাম দিয়ে তুমি রাফ দিয়ে তারপর ওই রাফ পেজের মধ্যে গুলো লেখলা, লেখার পর তারপরের পেজে তুমি বিস্তারিত লেখা শুরু করলা। তারপরের পেজে কি, তারপরের পেজে গেলা ইন্ট্রোডাকশন পেজে, ইন্ট্রোডাকশন না লিখে তুমি একটা ইন্ট্রোডাকশন কোটেশন লেখলা, কোটেশন লেখার পর তারপরে ইন্ট্রোডাকশনের জায়গায় যা যেই কথাগুলো এলো বিস্তারিত লেখলা, লেখার পরে তারপরে যে হোয়াট, এরপর পেজে হোয়াট ইজ করাপশন, এইভাবে যেই কথাগুলো মানে এই কথাগুলোর ঠিক অ্যাম্প্লিফিকেশন আসবে তোমার পরের পেজ। কনক্লুশন রিকমেন্ডেশন তো আমি লিখতে বলি না, আমি তো লিখে দিচ্ছি এফেক্টস ইম্প্যাক্টস, এফেক্টস এন্ড ইম্প্যাক্টস, এই টপিকের উপরে তুমি এই জিনিসগুলো যেই রচনা লেখো, তুমি যেই রচনায় লেখো এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এই টপিকটার মধ্যে কয়েকটা পয়েন্ট থাকবে। এই টপিকটা এফেক্টস এন্ড ইম্প্যাক্টস মানে কি, সোশ্যাল এন্ড পলিটিক্যাল এফেক্টস এন্ড ইম্প্যাক্ট, এই রচনার এই টপিকের হিউম্যান রাইটস ভায়োলেশনে কতটা ভূমিকা রাখছে। এরপরে তোমার সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা এই টপিকের ফলে কি হচ্ছে, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক ভাবে এটা আমাদের কিভাবে নেগেটিভলি প্রভাবিত করছে। তারপরে আমাদের পভার্টির ক্ষেত্রে, ইনজাস্টিসের ক্ষেত্রে, অথবা আমাদের এসডিজির ক্ষেত্রে এই টপিকটা কি কি হ্যাঁ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এই জিনিসগুলো এখানে তোমার এই এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর পরে এই টপিকগুলো আসবে। ঠিক আছে, তুমি লিখতে পারো সোশ্যাল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইম্প্যাক্ট, এইটা শিরোনাম তুমি দিতে পারো, সমস্যা নাই। হিউম্যান রাইটস ভায়োলেশন, হ্যাঁ, এটা তুমি দিতে পারো। বাট তুমি রাফ পেজের মধ্যে এটা তো ইলাবোরেট লিখবে না, এটা হচ্ছে জাস্ট টপিক গুলো শিরোনাম গুলো আসবে। আশা করছি বুঝতে পারছো। তাহলে এফেক্টস এন্ড ইম্প্যাক্টস এর পরে তারপরে তুমি যাবা কনস্টিটিউশনের, ঠিক আছে, আর্টিকেলের, এটা কনস্টিটিউশনের কোন কোন আর্টিকেলের সাথে এই টপিকটার মানে ইয়ে হচ্ছে করাপশনের সাথে সাংঘর্ষিক। ঠিক আছে, আর্টিকেল অফ কনস্টিটিউশন এখানে লিখে দিলে, আর্টিকেল অফ কনস্টিটিউশন, এখানে আর্টিকেল অফ কনস্টিটিউশন, আর্টিকেল অফ, স্যার এটা কি 5 নাম্বার? হ্যাঁ হ্যাঁ, কনস্টিটিউশন, আর্টিকেল অফ কনস্টিটিউশন, এখানে তুমি মনে করে লিখে দিলা এই কনস্টিটিউশনের করাপশনটা
কোন কোন আর্টিকেলের সাথে এটা সাংঘর্ষিক, বা কোন কোন আর্টিকেলে করাপশনের বিষয়ে আলোচনা আছে, মনে করো এটা তুমি লেখলা। আর্টিকেল গুলো কি কি হইতে পারে? যেমন 10, 11, 18, 21, তাই না? 10, মনে করো 10, হ্যাঁ, 11, 18, 21, এই আর্টিকেল গুলোতে, সংবিধানের এই আর্টিকেল গুলোতে মনে করো করাপশনের বিষয়ে ধারণা আছে। ঠিক আছে? তো তুমি এটা জাস্ট একটা ক্লু দিলে, তার মানে কি উনি বুঝে নিলেন যে তুমি সংবিধানটাকে তোমার এই রচনার মধ্যে অ্যাড করেছো, মানে সংবিধানটাকে তুমি কি তোমার রচনার মধ্যে তুমি অ্যাড করেছো। উনি এই রাফটা থেকে বুঝে গেলেন, উনি হয়তো সংবিধানের সবগুলো পড়বে না, কিন্তু এই রাফটা থেকে উনি বুঝলেন যে সংবিধানের এই কনস্টিটিউশনে এই করাপশন সম্পর্কে এত এত ধারায় এইগুলো আলোচনা আছে। তুমি এই আলোচনাটা এটা, ঠিক আছে, সংবিধানের আলোকে তুমি আলোচনা করলা। তারপরে তুমি কি করলা? হ্যাঁ, তারপরে তুমি যেটা যাবা, এরপরে তুমি থিওরি দিতে পারো, থিওরি, মার্কসিজম, হ্যাঁ, ক্লাস স্ট্রাগল, এটা তুমি দিতে পারো। এরপরে আসতে পারে কি, তারপর তুমি থিওরিতে জাস্ট এই থিওরিতে তুমি যেটা আলোচনা করতে পারো, মনে করো তুমি নিলে এখানে মার্কসিজম, করাপশনের মার্কসিজম, মার্কসিজম আলোচনা করলা। মার্কসিজমের মধ্যে তুমি কোনটা কোনটা নিলা? ক্লাস স্ট্রাগল, মানে ক্লাস স্ট্রাগল, এটা আলোচনা, এই আলোচনা করেছো। এরপরে তুমি এখানে কি আলোচনা করেছো? ক্রাইম এন্ড টেরোরিজম, ক্রাইম এন্ড টেরোরিজম, মেকিং সোসাইটি, মনে করো ফ্রেজাইল। তাহলে মার্কসিজমের ক্লাস স্ট্রাগলের বিষয়ে একটু ধারণা দিলে, দিয়ে এখানে ক্রাইম এবং টেরোরিজম কিভাবে সমাজকে আরো দুর্বল করে দিচ্ছে, এই ক্লাস স্ট্রাগলের থিওরি অনুযায়ী তুমি এই বিষয়টা মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এটা করাপশনটাকে তুলে ধরলা। তুমি যদি পারো, এগুলো যে পারবে এমন কথা নাই, যদি পারো তাহলে তুমি একটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, তাই না, অথবা এই কি বলে ফেমিনিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, অথবা নিউ কলোনিয়ালিজম পয়েন্ট অফ ভিউ থেকে তুমি একটা এই টপিকটার একটা রিলেট করার চেষ্টা করো, যারা পারবে। যারা পারবে না তারা স্যার দরকার নেই। মেকিং সোসাইটি এরপর কি লিখছেন? ফ্রেজাইল, ফ্রেজাইল, মেকিং মেকিং সোসাইটি সোসাইটি ফ্রেজাইল, এরপর কি এফআরএ, লিখছেন? এফআরএ ফ্রেজাইল। জিআইএলই, ফ্রেজাইল মানে দুর্বল, উইক, উইক করে দিচ্ছে, সমাজকে দুর্বল করে দিচ্ছে। যে ক্রাইম এন্ড টেরোরিজম, করাপশনের ফলে কি হচ্ছে, ক্রাইম হচ্ছে, টেরোরিজম হচ্ছে, এবং এটা সমাজকে দুর্বল করে দিচ্ছে। এই ক্লাস স্ট্রাগল, ক্লাস স্ট্রাগল মানে কি, ধনী গরিবের যে স্ট্রাগল হচ্ছে, তাই না, এলিয়েনেশনটা হচ্ছে, এই মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে তোমার জানা থাকলে তুমি এটা অ্যাড করতে পারো। এটা সবাই পারবে না, যদি পারো তুমি অ্যাড করবা, মানে তোমার রচনার মধ্যে এই জিনিসগুলো রাখার চেষ্টা করবে, তাইলে তোমার কি হবে, রচনাটা বেশি অর্থপূর্ণ হবে। তারপরে তোমার কি আসবে? তারপরে আসবে করাপশন ইন্ডেক্স, মানে করাপশন, করাপশন ইন্ডেক্স এন্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা আর একটা পয়েন্ট, যে করাপশন ইন্ডেক্সে যে আমাদের অবস্থানটা কি, ডেভেলপমেন্ট উন্নয়ন ইন্ডেক্সের সূচকে আমাদের অবস্থানটা কি, তুমি টেবিল আকারে দিতে পারো। এখানে একটা টেবিল ম্যাপ অ্যাড করতে পারো, যে টেবিল করাপশন ইন্ডেক্স এন্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের সিনারিও, প্রেজেন্ট সিনারিও অফ আওয়ার কান্ট্রি, হ্যাঁ, ইন টার্মস অফ করাপশন ইন্ডেক্স এন্ড ডেভেলপমেন্ট। এটা তো তোমার পুরা, এখানে তো রাফের মধ্যে তো আর এত বিস্তারিত বাক্য আসবে না, রাফের মধ্যে আসবে জাস্ট একটা মানে শর্টকাট ছোট ছোট পয়েন্ট গুলা লেখলা, যেটা তুমি অ্যাড করবা, মানে তোমার মূল আলোচনায় এই বিষয়গুলো থাকবে, তুমি রাফের মধ্যে এটা দেখাই দিলা, বাস জাস্ট করাপশন ইন্ডেক্সে এবং ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের অবস্থান দেখি, জাস্ট এরকম
এই পয়েন্টগুলো তোমার এখানে লেখার অর্থ হচ্ছে কি, উনি রচনার বডিতে এই জিনিসগুলা উনি চাইলে দেখবেন। হুম। এরপরে তোমার যেটা আসতে পারে, হ্যাঁ, তাহলে এখানের মধ্যে করাপশন এগেনস্ট ডেভেলপমেন্ট ইনজাস্টিস, এই যে করাপশন, একটা হাইলাইট দিতে পারো, করাপশন এগেনস্ট ডেভেলপমেন্ট ইনজাস্টিস, এই বিষয়টাকে তুমি এস্টাবলিশ করো, এস্টাবলিশিং দিস পয়েন্ট। তুমি মূল আলোচনায় এই বিষয়টা করাপশন কিভাবে উন্নয়ন এবং অন্যায় অবিচারকে, হ্যাঁ, এস্টাবলিশ করেছে, তো এই জিনিসটা তুমি তুলে ধরবে। এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে এটা আসতে পারে, সব জায়গায় আসবে এমন কথা নেই, তুমি যেই রচনার মধ্যে যেটাকে তুমি রিলেট করতে পারো। তারপরে যেটা আসবে তোমার মরালিটি, মরালিটির বিষয়টা আসবে, তোমার মরালিটি অ্যান্ড এথিক্স। এরপরে কি আসবে? মরালিটি অ্যান্ড এথিক্স। আমি একটু লেখে নেই, তারপরে তোমাদেরকে আরেকবার আমি ফ্ল্যাশব্যাক দেবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপর আসবে কি, মরালিটি অ্যান্ড এথিক্স। মরালিটি অ্যান্ড এথিক্স, তো মরালিটি অ্যান্ড এথিক্সে আমরা যেটা ইয়ে করব সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড টিচার্স রোল। ঠিক আছে, মরালিটি অ্যান্ড এথিক্স এর মধ্যে আমরা যে ইয়েটা নিয়ে আসবো সেখানে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড টিচার্স রোল, পরিবার এবং শিক্ষকের ভূমিকা। তারপরে চলে আসবে এখানে, এরপরে আসবে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, জাতীয় শুদ্ধাচার, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, জাতীয় শুদ্ধাচার কৌশল, স্ট্র্যাটে, জাতীয় শুদ্ধাচার কৌশল করাপশন দমনে এটা কাজ করছে কিনা। ঠিক আছে, অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, এটা দুর্নীতি, এই 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 জিনিসগুলা আমাদের মানে এই করাপশনের তোমার এই যে প্রিভেনশন অফ করাপশন, এটা হচ্ছে অ্যান্টিডোটস। এই জিনিসগুলো আসবে অ্যান্টিডোটসে, যে অ্যান্টিডোটস, অ্যান্টি, এই প্রতিষেধক, মানে এটা হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশনটা কি, যে করাপশনের মধ্যে মরালিটি আর নৈতিকতা করাপশনকে মানে কমাতে কি সাহায্য করতে পারে অ্যান্টিডোটস হিসেবে, আমরা মরালিটি আর নৈতিকতার বিষয়টা অ্যান্টিডোটস হিসেবে মানে রিকমেন্ডেশন হিসেবে নিতে পারি। আমি রিকমেন্ডেশন না লিখে লিখলাম অ্যান্টিডোটস। তাহলে অ্যান্টিডোটসে কি থাকতে পারে, যে পরিবার এবং শিক্ষকের ভূমিকা, আমাদের জাতীয় শুদ্ধাচার কৌশল এবং অ্যান্টি করাপশন কমিশন, এরা দুর্নীতিতে কি ভূমিকা দমনে কি ভূমিকা রাখতে পারে, এটা আসতে পারে এখানে। তারপরে আসতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কনক্লুশন। ইন কনক্লুশন, কনক্লুশনে, কনক্লুশন তোমার লেখার দরকার নাই, বাট জাস্ট ইন কনক্লুশন লিখবা, ইন কনক্লুশন অথবা ইন সাম। ইন কনক্লুশনে তুমি যে জিনিসটা দিবা, হ্যাঁ, জাস্ট তুমি এখানে দিলা দ্য লিড ক্রাইসিস
the lead crisis in the society is corruption. Is corruption. এরপরে বঙ্গবন্ধুকে একটা এখানে এনে বঙ্গবন্ধুর একটা দিবা। বঙ্গবন্ধু এই কথাটা বঙ্গবন্ধু বলছে, দ্য লিড ক্রাইসিস ইন দ্য সোসাইটি ইজ করাপশন। এই কথাটা কে বলেছে? এই কথাটা হচ্ছে বঙ্গবন্ধু বলেছে। দ্য লিড ক্রাইসিস ইন দ্য সোসাইটি ইজ করাপশন। তাহলে এই কথাটা বলেছে কে? যে বঙ্গবন্ধু। এখানে কনক্লুশনের মধ্যে তুমি একটা কোটেশন দিলা। কোটেশন দিয়ে এবার এই কোটেশনের মধ্যে তুমি আবার কি করবে? হ্যাঁ, ফোকাস করবে যেটা যে যে ফোকাসিং অন করাপশন এন্ড ইটস বিকামিং মনস্টার। ফোকাসিং অন corruption and its becoming monster। কিভাবে করাপশন হচ্ছে এবং এটা কিভাবে মনস্টার হয়ে যাচ্ছে, এই কথাটা সংক্ষেপে একটু আলোচনা করতে হবে, কারণ ইন্ট্রোডাকশনে যা আসবে কনক্লুশনে তাই তুমি তুলে ধরবে। এরপরে কি আসবে তোমার? তুমি সবার শেষে যে লাস্ট কথাটা লিখবা, ইন দ্য এন্ড, হ্যাঁ, ব্রিং পজিটিভ ভাইব টু দ্য ফাইট। তুমি সর্বশেষ যে কথাটা কনক্লুশনে লিখবা, তুমি পজিটিভ একটা পয়েন্ট দিয়ে এটা শেষ করো। এখানে শেষ পর্যন্ত কি লিখবা? ইন দ্য এন্ড, হ্যাঁ, মানে জাস্ট এই পর্যন্ত লেখলা। এই পর্যন্ত লেখার পরে হ্যাঁ, পজিটিভ ভাইব, পজিটিভ ভাইব, হ্যাঁ, এই টপিকটা যদি থাকে পজিটিভ একটা ভাইব তুমি তুলে ধরো। পজিটিভ ভাইব টু ফাইট ইট। এই টপিকটা কিভাবে পজিটিভলি ফাইট করতে হবে, ঠিক আছে, এই বিষয়টা তুমি তুলে ধরো। ওকে, এবার আসো আমি যেই কথাগুলো বলেছি সেটা লক্ষ্য করো। তোমার এটা হচ্ছে কি, আমি আবার বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ওভারভিউ অফ এসে, ওভারভিউ। হ্যাঁ, জাস্ট তুমি যে ওভারভিউ অথবা প্রিফেস, প্রিফেসের মধ্যে জাস্ট এইভাবে, প্রিফেসের মধ্যে তুমি কিন্তু ডিটেল বাক্য আকারে সবকিছু লিখতে হবে না, তুমি জাস্ট পয়েন্ট গুলা লিখে দেবে। অর্থাৎ তুমি মূল রচনার মধ্যে যা যা আলোচনা করতে যাচ্ছ ওই বিষয়গুলোকে তুমি তোমার ওভারভিউতে জাস্ট তুলে ধরবা। এবার তুমি যেই রচনাটা লিখবা, আমি করাপশনটা দেখাইলাম, এরকম ভাবে তুমি 15-20টা টপিকের তোমার মেইন কাজ হচ্ছে এখন থেকে এইভাবে তুমি একটা যে ওভারভিউটা, একটা পৃষ্ঠার মধ্যে তুমি একটা টপিকের উপর কি কি বিষয় লিখবা, এই বিষয়গুলোকে তুমি এইভাবে তুমি কি করো, একটা সাজাই ফেলো। 10-15টা টপিকের এরকম একটা এক পৃষ্ঠা তুমি সাজাই ফেলো, এবং এইটার উপর ভিত্তি করে তুমি ওই রচনাগুলো তুমি লিখবা, ঠিক আছে। এবং যেই টপিকের সাথে এই টপিকের মধ্যে যা যা আলোচনা করছি, এই হেড শিরোনামগুলার কোনটা তুমি অন্য রচনার মধ্যে যায় আর কোনটা যায় না, যদি না যায় তাহলে এরকম আরো দুই একটা পয়েন্ট তুমি কিভাবে অ্যাড করবা সেই রচনা অনুযায়ী তোমাকে ঠিক করতে হবে। তাহলে তোমাদের জন্য যেটা বলছি যে করাপশন, মানে আমি করাপশনটা দেখাইলাম, অন্য টপিক তো আসতে পারে, যে কোনো টপিক আসতে পারে। তো যেটা আসবে, তুমি করাপশন একটা নেগেটিভ টপিক, এরকম নেগেটিভ টপিকের সাথে এই টপিকটা কিভাবে, নেগেটিভ টপিক করাপশনের মতন কি হইতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, ডেঙ্গু হইতে পারে, তারপর কি হইতে পারে, প্রাইস হাইক হইতে পারে, তারপরে তোমার ফুড অ্যাডাল্টারেশন হইতে পারে, হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হইতে পারে,
উইমেন কি বল ডোমেস্টিক ভায়োলেন্স হইতে পারে, তাই না? তো এরকম ভাবে আনএমপ্লয়মেন্ট হইতে পারে, আহ, আহ, তারপরে এই পভার্টি হইতে পারে, যে কোনো টপিক হইতে পারে। তাহলে এই টপিকগুলোর উপর তুমি এইভাবে লিখতে পারো। আর যদি টপিকটা অন্য এরকম না ওই অন্যগুলো হয়, তাহলে অন্যগুলোর সাথে তুমি কি কি পয়েন্ট গুলো যোগ করবা, এইভাবে তুমি একটা ওভারভিউ তৈরি করো। এটাকে আমি বলছি, যেটা তুমি যেটা বলছো ওভারভিউ, প্রিফেস অথবা রাফ, যেটাই মনে করো না কেন, তুমি রচনার উপরে লেখলে এত নম্বর প্রশ্ন উত্তর লেখা, তুমি শিরোনামটা লিখবা, লেখার পরে তুমি এইটার উপর এক পৃষ্ঠায় এইভাবে তুমি পয়েন্ট আকারে, হ্যাঁ, এই জিনিসগুলো তুলে ধরবা। তুলে ধরে তারপরের পৃষ্ঠা থেকে তুমি এরপর কি ওই প্রথম পৃষ্ঠায় যেভাবে ইন্ট্রোডাকশন লেখছো, তারপরের পৃষ্ঠা তুমি ইন্ট্রোডাকশনটা লিখবা। ইন্ট্রোডাকশনটা লেখার পরে তারপরে তুমি কি ওই ইন্ট্রোডাকশনের পরে তুমি কনক্লুশনে তুমি এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা কনক্লুশন লিখবা। ইলাবোরেশন অফ দা টপিক, যে ইলাবোরেশন অফ দা টপিক, এটা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখবা। লেখার পরে তারপরে যে তুমি এই টপিকটা, যে এই টপিকটা যেটা আসলে হোয়াট ইজ, হ্যাঁ, মনে করো করাপশন আসলো, হোয়াট ইজ করাপশন, হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন আসলে হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন, হ্যাঁ, হোয়াট ইজ পভার্টি, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, যে টপিকটা আসছে ওই টপিকটার সময় লিখলা, ওই ওই জিনিসগুলো ইলাবোরেট তখন লিখতে হবে। এই টপিকের মধ্যে তুমি যে পয়েন্টগুলো এনেছি, এই পয়েন্টগুলো একটু তোমরা চিন্তা করো। হ্যাঁ, তোমরা অলরেডি যে রচনাটা পেয়েছো, অলরেডি যে আমাদের শরীফ তোমাদের যে রচনাটা দিয়েছে, সেই রচনাগুলোর মধ্যে থেকে তুমি এইভাবে ওইটা পরে তারপরে তুমি কিভাবে প্রত্যেকটা রচনায়, একাধিক রচনায় তুমি কিভাবে এইটার এই ওভারভিউটা তৈরি করবা, সেটা নিয়ে একটু চিন্তা করো। আর স্যার পজিটিভ হলে, স্যার পজিটিভ যে রচনাগুলো রয়েছে স্যার। পজিটিভ রচনা পরীক্ষাতে খুব কমে আসবে, হ্যাঁ, এটা মোটামুটি নিশ্চিত ধরে রাখবা। পজিটিভ হলে পজিটিভের মধ্যে তো তুমি এগুলো অ্যাড করতে পারবা। পজিটিভের মধ্যে তুমি এবার সাজাই ফেলো না। পজিটিভ তোমাকে 2টা রচনা তো দিছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাই না? তাহলে পজিটিভ রচনার মধ্যে তুমি ওভারভিউটা কিভাবে করবা, নেগেটিভ রচনার মধ্যে ওভারভিউটা কিভাবে করবা, এগুলো তো তুমি ওইটা দেখো, দেখে তারপর ইয়ে করো। তোমরা তো অলরেডি একটা রচনার ইয়ে পেয়েছো, তাই না? ড্রাফট তো পেয়েছো। ওই ড্রাফটটাকে তুমি, আমি বলছি, ওভারভিউটা তৈরি করতে হবে একটা। তাহলে তুমি মেইন রচনা, আলোচনা, ইন্ট্রোডাকশন, আলোচনা, তোমরা তো বিস্তারিত ইন্ট্রোডাকশন আলোচনা শুরু করে দিলা। ওইটা আলোচনা না করে তুমি রচনাটা লেখার পরে, টপিকটা লেখার পরে তুমি একটা ওভারভিউ, এইভাবে সংক্ষেপে এইভাবে একটা ওভারভিউ লিখবা। ওভারভিউটার উদ্দেশ্য হচ্ছে এইটা পরে এক্সামিনার বুঝে যাবেন তুমি মূল রচনার মধ্যে কোন কোন বিষয়গুলা হাইলাইট করতে চেয়েছো এবং তোমার রচনার মধ্যে কি কি বিষয়ে আলোচনা করেছো, এইটা দেখে উনি একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে তুমি মূল রচনার মধ্যে তুমি কিছু মানে অপ্রয়োজনীয় জিনিসও কিছু লিখে আসো, তাও দেখবা তুমি রচনাতে নাম্বার পেয়ে যেতে পারো। কারণ তোমার খালি শুধু করতে হবে, এইটা দেখার পরে উনি বুঝবেন তোমার রচনার মধ্যে এই আলোচনাগুলো আছে। তার মানে কি, উনি এইটা দিয়েই তোমাকে মূল্যায়ন করে ফেলতে পারেন। তোমার পুরো রচনাতে তো উনি হয়তো পড়বেন না, উনি ইন্ট্রোডাকশনটা পরে 2-1টা পয়েন্ট পরে তারপর হয়তো তুমি বুঝে ফেলেন যে উনি তো এখানে বুঝে ফেললেন যে তুমি কি বিষয় লিখতে এসেছো, সেইখানে সব বিষয়গুলো তো তুমি এখানে অ্যাড করেছো, তাই না? তখন তুমি কি, রচনা যদি তুমি নাও পারো, ফাঁকি দিতে পারো, ফাঁকি দিলেও তোমারটা হয়তো তুমি তোমার সমস্যা হবে না। আমি কি বুঝতে পারলাম? জি স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা জাস্ট সবাইকে ইয়ে করতো, আনমিউট করে তো। যারা এখন কথা বলতে চাও তারা একটু বলো দেখি। মানে আমরা ইন্ট্রোডাকশন শুরু করলাম একটা কি কোটেশন দিয়ে, কনক্লুশনে আমরা একটা কোটেশন দিয়ে শেষ করলাম, দ্য লিড ক্রাইসিস ইজ দা ইন দা সোসাইটি ইজ করাপশন, মনে করে এটা একটা কোটেশন দিয়ে শেষ করলাম, তাই না? তো এইটা কোটেশন বঙ্গবন্ধু দিলাম, প্রধানমন্ত্রী দিতে পারো, অন্য যে কাউকে দিতে পারো। ঠিক আছে? তো এরকম একটা কোটেশনের মধ্যে দিয়ে তুমি কনক্লুশনটাতে যা লিখবা সেটা ওই ইন্ট্রোডাকশনকে সাপোর্ট করে লিখবা। হ্যাঁ, এবং কনক্লুশনের মধ্যে কি আসবে, তুমি করাপশনটাকে ফোকাস করবা এবং এটা কিভাবে মনস্টার হয়েছে সেটা তুমি তুলে ধরে এটাকে তোমার ফাইট করার জন্য সরকার কি কি জানিচ্ছে। আমরা এই ফাইটিং এর বিষয়টা হাউ টু, এই যে পজিটিভ ভাইব টু ফাইট ইট, যে আমাদের একটা চিন্তা করতে হবে যে করাপশন এটাকে মনস্টার হচ্ছে, ঠিক আছে, কিভাবে আমরা এটাকে ফাইট করছি এবং এই ফাইট করে আমরা কিভাবে এটাকে পরাজিত করব এবং সমাজটাকে দুর্নীতি মুক্ত করব।
সেই বিষয়ে একটা পজিটিভ কথা দিয়ে শেষ করবা। স্যার নেগেটিভ হোক আর পজিটিভ টপিক হোক, যেই টপিকে আসুক পজিটিভ কথা দিয়ে শেষ করবা। স্যার স্যার প্রথমে স্যার আনসার টু দি কোশ্চেন মার্কস লেগে তারপরে স্যার প্রিপেজ আনসার প্রিপেজ টু দা কোশ্চেন নাম্বার এত, এরপর রচনার নামটা লিখবা। তুমি কোন রচনাটা লিখছো, তুমি জি কি স্যার। করাপশন লেখছো নাকি অন্য যেই রচনাটা আসবে সেই রচনার উপরে শিরোনাম রচনাটা লিখবা। লেখার পরে তারপরে তুমি প্রিফেসে, হ্যাঁ প্রিফেস লেখা তুমি রাফ লিখবা। প্রিফেস, রাফ প্রিফেস লেখো, রাফ, রাফ প্রিফেস। বুঝতে পারছি? তুমি জি লিখবা স্যার। রাফ, এইভাবে লেখো রাফ, রাফ প্রিফেস, রাফ প্রিফেস লেখা তারপরে তুমি ওই যে আমি যে কথাগুলো বলছি জি স্যার। ওই কথাগুলো এইভাবে লেখো। আবার হুবহু স্যার আবার স্যার এখানে এই কথাগুলো হুবহু উঠে দেওয়া যাবে না। এগুলোর মধ্যে যেটা তোমার যেই রচনাটা আসবে সেই রচনার সাথে এগুলোর মধ্যে কোন যেটা নেওয়া সম্ভব সেটা নিবা, আর যেটা সম্ভব না এটার সাথে অন্য পয়েন্ট যোগ করা করে। জি জাস্ট স্যার তোমার বুঝতে কাজ হচ্ছে পারছি একটা স্যার। ওভারভিউ তৈরি করা। স্যার স্যার কোটেশনটা শুধু কোটেশন লিখলে হবে না নাকি, মানে এখানে ফুল কোটেশনটা না লিখে না না শুধু না না, কোটেশন? কোটেশনটা তুমি আমি যেটা লিখে দিছি না এটা লিখলে কি হবে, এক্সামিনার তো কোটেশনটা দেখেও তো বুঝে ফেললো যে তো এটার সাথে একটা রিলেভেন্ট কোটেশন তুমি দিয়েছো, কোটেশনটা কি দিয়েছো জি স্যার। এটা দেখো উনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই কোটেশন তুমি স্যার এখানে অ্যাড করেছো স্যার এবং এই আবার টপিকের পরের সাথে কোটেশনটা যাচ্ছে। স্যার আবার পরের পৃষ্ঠায় গিয়ে স্যার আবার রচনা শিরোনামটা কি লিখলে ভালো হবে নাকি আর না, লিখতে হবে পরের না? পৃষ্ঠা যে রচনার শিরোনাম দেখা দরকার নাই তো। পরের পৃষ্ঠা যে তুমি, হ্যাঁ পরের পৃষ্ঠায় আবার তুমি পরের পৃষ্ঠায় তুমি রচনার শিরোনামটা লিখবা, লেখা তারপর তুমি কোটেশনটা দিবা, দিয়ে তারপরে ইন্ট্রোডাকশন বাকি লাইনগুলো লেখা শুরু করবে। ওখানে আর রাফ পেজ লেখার দরকার নেই। জি স্যার। জি স্যার। ঠিক আছে? তো ওখানে আর জি রাফ পেজ স্যার। লেখার দরকার নেই। তবে তুমি খেয়াল করবা রাফ পেজটা তুমি বাম পৃষ্ঠায় লিখবা, রাফ পেজটা খাতার বাম পৃষ্ঠায় রাখবা, আর পরের পৃষ্ঠায় তুমি এটা ডান পৃষ্ঠায় যাবা। পরের পৃষ্ঠায় রচনার নামটা দিবা, হ্যাঁ তারপর কোটেশন, তারপর ইলাবোরেট করবা তুমি ডান পৃষ্ঠায়। আর রাফ পেজটা লিখবা, এই প্রিফেস রাফ প্রিফেসটা লিখবা বাম পৃষ্ঠায়। ঠিক আছে? রচনা দিয়ে এটার তুমি স্যার এইভাবে এক এক পেজে কি এত ধরবে স্যার? এক পেজে তো পেজ ধরবে না, বড় দুই তো, পেজে যদি লিখি। পিএসসির পেজ, পিএসসির পেজ বড় তো, এক পৃষ্ঠা না ধরলে দেড় পৃষ্ঠা লেখো না, অসুবিধা কি? তবে এক পৃষ্ঠা লেখার চেষ্টা করবে তুমি। তো মোটামুটি পিএসসির পেজ কিন্তু বড় আছে কিন্তু, হ্যাঁ স্যার এখানে করাপশনের যে ইনপ্রিন্সিপাল মনস্টারি কথাটা যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কি আনতে পারবো এটা? সেক্ষেত্রে আনতে পারবা, যদি না দেওয়া থাকে সেটা আনতে পারবা, সমস্যা নাই। কিন্তু তোমার হচ্ছে স্যার আমি একটা যে একটা বিসিএস এ এই প্রশ্নটা আসছিল এই জন্য ওইটাকে ফলো করে আমি এটা দিয়েছি। হ্যাঁ স্যার মূল রচনায় আর হেডিং দিব না? হ্যাঁ, মূল রচনায় তো হেডিং দেওয়ার দরকার, মূল রচনায় তো তুমি আর কোন ইন্ট্রোডাকশন লেখার দরকার নাই। মূল রচনায় তুমি কিন্তু ইন্ট্রোডাকশন লিখবা না, কনক্লুশন লিখবা না। তুমি ওই ইন্ট্রোডাকশনে ওই একটা কোটেশনটা দিয়ে তুমি লেখা শুরু করবা, এটাই ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি আসবে সেটা তো দেওয়া আছে, ইলাবোরেশন অফ হাউ করাপশন হ্যাজ বিকাম অ্যান ইনভিনসিবল মনস্টার। জাস্ট এটা হচ্ছে ইলাবোরেট করবা। ঠিক আছে? তো এইটা করার পরে তারপরে যে তুমি বডিতে যে যে ধারাবাহিকভাবে হোয়াট ইজ করাপশন এইভাবে লেখছো না, এই টপিকগুলো শিরোনাম দিয়ে দিয়ে তুমি ওখানে বডির মধ্যে তুমি শিরোনাম দিতে পারবা। আবার কনক্লুশন তুমি লিখবা না, কনক্লুশন না লিখে সরাসরি কনক্লুশন পয়েন্টটা না লিখে তুমি লিখবা ইন কনক্লুশন, অথবা টু সাম আপ, অথবা টু কনক্লুড, অথবা ইন ফাইন। ঠিক আছে? এইভাবে তুমি লিখবা, তাইলে বুঝবা যে এটা কনক্লুশন। স্যার এই যে আহ, ভিতরে যে গ্রাফ চার্ট বা কোনো তথ্য দেয় ওইগুলো কি স্যার আবার ব্যাখ্যা করতে হবে? না, গ্রাফ চার্ট তো তুমি ওই যে একটা জায়গা তো দিলাম, জায়গা দিলাম না একটা, মানে গ্রাফ চার্টের জন্য তোমার তো একটা পয়েন্ট লিখেছি বলতে লিখে দিছি না আমি। না স্যার পয়েন্টে না, বলছি যে মূল রচনা যদি হ্যাঁ, গ্রাফ চার্ট দিই ওগুলোকে তুমি আবার গ্রাফ ব্যাখ্যা চার্ট করে দেবো দিয়ে, নাকি গ্রাফ স্যার ওই চার্ট চার্ট দিয়ে, দিয়ে হ্যাঁ দিলে? তুমি যদি গ্রাফ চার্ট দাও, গ্রাফ চার্টটা দিয়ে নিচে সোর্সটা উল্লেখ করে দিবা, সোর্স উল্লেখ করে দিবা। এটা কোন, এটা কোথা থেকে নিয়েছো, মনে করো গ্রাফ চার্ট দিয়া অ্যান্টি করাপশন কমিশন। ঠিক আছে? এইভাবে সোর্সটা দিলা, অথবা ওই প্রথম আলো এত তারিখ। ঠিক আছে? অথবা প্রাইস হাইক লিখতে যে দিলা বাংলাদেশ কি যেন, হ্যাঁ ওই কি কি বলে, কি কমিশন আছে যেন, কনজিউমার এসোসিয়েশন। হ্যাঁ ওই জাস্ট একটা ইয়ে দিলা, রোড রোড অ্যাক্সিডেন্ট আসলে কি দিলা যে রোড অ্যাক্সিডেন্টস কি যেন, অ্যাক্সিডেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, এরকম একটা নাম দিয়ে দিলা আর কি। হ্যাঁ? মানে সোর্সটা উল্লেখ করে দিবা নিচে, ওই টেবিলের নিচে সোর্সটা উল্লেখ করে দিবা। প্রিফেসের যে কোটেশনটা দিব ওইটা বডিতে গিয়ে আবার হচ্ছে রিপিট হ্যাঁ, করা যাবে? প্রিফেসে যে কোটেশনটা দিবা এটা আবার ইন্ট্রোডাকশনে ওই কোটেশনটা তুমি লিখবা, আবার লিখবা। কথা কি বুঝতে পারছি?
তুমি প্রিফেসে যে কোটেশনটা দিবা, ইন্ট্রোডাকশনে ওই কোটেশনটা লিখবা, কিন্তু অন্য জায়গায় আর কোটেশন দেওয়ার দরকার নাই। তুমি কনক্লুশনের মধ্যে কোটেশন একটা উল্লেখ করতে পারো, আর প্রিফেসের একটা কোটেশন, ইন্ট্রোডাকশনের একটা কোটেশন এখানে মানে প্রিফেসের মধ্যে উল্লেখ করতে পারো। বডির মধ্যে যে তুমি আরো অনেকগুলো কোটেশন উল্লেখ করেছো, রবীন্দ্রনাথের, নজরুলের, বঙ্গবন্ধুর, প্রধানমন্ত্রীর, এগুলার এখানে উল্লেখ করার দরকার নেই। জাস্ট ওইখানে ওইখানে একটা প্যারার মধ্যে দেখো আমি লিখে দিয়ে রাখছি, ওই যে ইউজ আইডিয়াস এন্ড কোডের কোর্স ফ্রম পোয়েটস, নোবেলিস্টস, আছে না একটা? জি আচ্ছা স্যার। স্যার। একটু সময় পাবো? হ্যাঁ, সময় সময়টা হচ্ছে কি, আমি তোমার বলছি তো, তুমি যদি মনে করো 1 ঘন্টা রচনা, তো 1 ঘন্টা রচনার মধ্যে এই পয়েন্ট গুলো যখন তুমি 10 মিনিটে লিখবা, 10 মিনিটে লেখার পর বাকিটা যদি তুমি 40 মিনিটও লেখো, তুমি পুরোটা লিখতে পারলা না, বিস্তারিত পুরো লিখতে পারলা না, কিন্তু এইটুকু দেখেই তোমার রচনাটা এক্সামিনার বুঝে ফেলবেন যে তোমার রচনার মধ্যে কি কি জিনিস আছে। ঠিক আছে, উনি তখন ওই এই প্রিফেসটা দিয়ে একটা ধারণা নিয়ে নিবে। হ্যাঁ, ঠিক আছে। আগে থেকে তুমি তো এখন, তোমাকে তো একটা আইডিয়া দিলাম আমি, এখন এটা তো পরীক্ষা হলে ইয়ে করতে বলে নাই। এখন তুমি 15-20টা টপিকের উপরে এইভাবে একটা রাফটা তৈরি করে ফেলো না, তাহলে তো তোমার তোমার সময় সেভ হয়ে গেল। তুমি যদি পরীক্ষা হলে যে এগুলো সব বানাইতে যাও, তাহলে তো তোমার সমস্যা হবেই। তুমি তো এখন থেকে তুমি 15-20টা টপিকের একটা রাফ প্রিফেস তুমি এখন থেকে তৈরি করো এইভাবে। আমি কি বুঝতে পারছি তোমাদের? জি স্যার, বুঝেছি স্যার। তুমি যদি এই রাফ প্রিফেসটা যদি পরীক্ষা হলে বানাইতে যাও, তাহলে তো তোমার সময় লাগবে বেশি, তাই না? কিন্তু তুমি যদি আগে থেকে এরকম একটা রাফ প্রিফেস ড্রাফটিং করে ফেলো আগে থেকেই 15-20টা টপিকের, তখন তো তুমি এটা, তোমার একটা আইডিয়া তোমার মধ্যে আগে থেকে আছে, তখন তুমি এটা তোমার ওখানের মধ্যে এটা যেখানে তোমার লাগতো 15 মিনিট, সেখানে তুমি 5 মিনিটের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবে। 45-এর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ এসে যদি বলতেন। আমি 45-এর জন্য অলরেডি তো রচনা তো অনেক আগে দিয়েছি তোমাদেরকে। স্যার 44-এরটাই কি আমরা আবার দেখবো? হ্যাঁ হ্যাঁ, 44-এর রচনা আগে দিয়েছি, এখন শুধু অতিরিক্ত যোগ করবা প্রাইস হাইক। হ্যাঁ, প্রাইস হাইক, ন্যাশনাল পেনশন স্কিম, আরেকটা হচ্ছে তোমার ডেঙ্গু। এই টপিক গুলো অতিরিক্ত একটু ধারণা নিয়ে যাবা। প্রাইস হাইক, ন্যাশনাল পেনশন স্কিম এবং ডেঙ্গু, এই জিনিসগুলো অতিরিক্ত যোগ করবে। হ্যাঁ, স্যার স্মার্ট বাংলাদেশ, ডেল্টা প্ল্যান, তারপর স্মার্ট বাংলাদেশ মেগা। এগুলো অনেক আগে। স্মার্ট বাংলাদেশ আমার রচনার মধ্যে দেখো 1 নম্বরে আছে। আমার 44-এ যে স্যার সাজেশন মডেল দিয়েছি, টেস্টের বিষয়ে বলবেন, কিছু বলছিলেন। 44-এ যে সাজেশন দিয়েছি, ওই 44 সাজেশনের মধ্যে দেখো এই স্মার্ট বাংলাদেশ 1 নম্বরে আছে। ডেল্টা প্লেন, এগুলো দেখো, খুব কাছে স্টামাক দেওয়া আছে। জি স্যার। জি স্যার স্যার। আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মূলত যে এফেক্টস আর হচ্ছে ইম্প্যাক্টস এর ক্ষেত্রে স্যার, যখন আমরা মূল রচনায় লিখতে যাব, তখন ওইখানে তো স্যার অনেকগুলো সাব ডিভিশন আসবে, মানে পোভার্টি বা কারাপশন বা অন্যান্য আরো কিছু হ্যাঁ আসতে পারে। হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসগুলো কি স্যার প্রিফেস এর ক্ষেত্রে শুধু ওখানে সাব ডিভিশন গুলোকে লিখতে হ্যাঁ, হবে, ওই নাকি সাব আমি প্রিফেসে শুধু, টেক্সট? ওই সাব ডিভিশন গুলো লাগবে, ওই সোশ্যালজিক্যাল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল। হ্যাঁ, সোশ্যাল এন্ড পলিটিক্যাল। তারপর তুমি লিখলা ওই যে এরপর কি সাইকোলজিক্যাল, তারপরে এরপর দিলে কি, হ্যাঁ তারপর কি লিখছি, হিউম্যান রাইটস হ্যাঁ এরপর, ভায়োলেশন। হ্যাঁ এরপর দিলে পভার্টি, ইনজাস্টিস, তারপরে এসডিজি, হ্যাঁ আন্ডারমাইনিং এসডিজি। এই পয়েন্ট গুলো অবশ্যই তুমি উল্লেখ করে দিবা, অবশ্যই অবশ্যই, যেই রচনায় আসো, যেই আচ্ছা স্যার, রচনায় আসো, পেজ তুমি পেজ প্রিফেসের বেশি মধ্যে এই লেগে যাবে কথাগুলো স্যার থাকবে, একদম। প্রিফেসের মধ্যে এই কথাগুলো থাকবে, এবং এই জিনিসগুলো ওখানে তুমি তুলে ধরার চেষ্টা করবে। তাহলে এসডিজি কথা তোমার, তার মানে কি ওনারা চাচ্ছেন রচনার মধ্যে এসডিজি আছে কিনা, সংবিধানের কোনো রিলেট করতে পারছো কিনা, এগুলো কিন্তু চাচ্ছেন। এবং তুমি এখানে তোমার এই লেখা থেকে ওনারা বুঝে দেবেন তুমি সংবিধানের এই টপিকটার সাথে, এই টপিকটা সংবিধানের আর্টিকেল এত দ্বারা এটা আলোচনা আছে, তুমি এটাকে রিলেট করার চেষ্টা করবে। এই জন্য তো তোমাকে 15-20টা টপিক আগে থেকে রেডি করে নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বুঝতে পারছি কি, তোমরা তো সবাই কিন্তু একদিন লেখা কি রচনা, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, মানে যেটা দিয়ে দিচ্ছে শরীফ, এটাকে ঠুরস্থ করে মুখস্থ করে সব চলে যেতাম, তাতে কি হইতো, তোমাদের অনেকের কি হইতো, রচনাটা একই রকম হয়ে যেত। বাট আমি একটা নতুন আইডিয়া যোগ করলাম, এটার সাথে তুমি প্রিফেসটা যোগ করবা, করলে কি হবে, এই কথাটা কিন্তু তোমাদের অনেক, এই 10,000-12,000 ক্যান্ডিডেট কিন্তু জানে না সবাই। তো তোমরা তোমাদের মধ্যে এই কয়েকজন, মনে করো 500 জন জানলা, তাই না? 500 জনের মধ্যে সবাই কিন্তু এটা পারবে না, সবাই কিন্তু পারবে না, আমি জানি সবাই পারবে না, কিন্তু তোমাদের মধ্যে যারা সত্যিকার অর্থে মানে সম্ভাবনা আছে, মনে করো একটু বেশি নাম্বার পাইতে চাই, তারা এই কাজটা করার চেষ্টা করবে। আর যারা খারাপ আছো, দুর্বল আছো, তারাও এটা করার চেষ্টা করবে। করলে কি হবে, তুমি তো জানোই যে আমি 12 পৃষ্ঠা 13 পৃষ্ঠা রচনা লিখতে পারবো না। তারপর আমি কি করবো, আমি এটা লেখা, তারপর ওইখান থেকে এইভাবে লেখা, প্রয়োজনে খাতার মাঝখানে 60 পৃষ্ঠা আমি এসডিজি লিখে আসবো, খাতার মাঝখানে ডেসক্রিপশন অংশে ওই যে এসডিজি, হ্যাঁ তুমি ইম্প্যাক্টস এন্ড এফেক্টস এর মধ্যে ওখানে এসডিজি সম্পর্কে তুমি মনে করো 60 পৃষ্ঠা লিখে আসবে, কোনো সমস্যা নেই।
যারা গরিব মানুষ আছে। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। স্যার আমরা যারা 10 ব্যাচে আছি এরা ওই যে প্রথম দিকে ওয়ার্ড ফরমেশনের যে ক্লাসগুলো ওগুলো তো পাইনি, ওগুলো কি আবার হবে কিনা? ওয়ার্ড ফরমেশনে 10 বেসে আসো না, ওয়ার্ড ফরমেশন ক্লাস জি দিয়ে দেবো, অসুবিধা নেই, এটা দিয়ে দেবো। এটা আমি 9 আর 10 মিলিয়ে দিচ্ছি তো, তোমাদের 10 বেসের জন্য আলাদাভাবে আমার কাছে ক্লাসটা ইয়ে করবে। হ্যাঁ, কোন ক্লাসটা দরকার? ওয়ার্ড ফরমেশন দরকার আছে, তারপরে তোমাদের ক্যাপিটালাইজেশন দরকার আছে, এই দুইটা ক্লাস তোমাদের লাগবে। হ্যাঁ, মডেল টেস্টের জন্য মানে বলবেন বলছিলেন, মানে মডেল টেস্ট। আমরা মডেল হ্যাঁ টেস্ট তো দিব আর কি, ফাইনাল মডেল হ্যাঁ আমরা হ্যাঁ, যারা অনলাইন তোমরা বেসে ফাইনাল আছি। মডেল টেস্ট 6টা, তো আমাদের এটা খুব শীঘ্রই, আমি নেক্সট ইয়াতে তোমাদের আমাদের গ্রুপের মধ্যে থাকো। হ্যাঁ, আমাদের হটলাইনটা রাখো, নেক্সট ইয়াতে তোমাদের এই হটলাইনটা তোমাদের মাথায় রাখো। হটলাইনটা রেখে, এটা তো তোমাদের হটলাইন আছে নাকি? জি স্যার। এটা আমাদের হটলাইন, ঠিক আছে? এই হটলাইনটা ফোন দিবে, হটলাইন এটা আছে, অথবা 540, এটা হটলাইন আছে, এই হটলাইন আছে, এই নাম্বারগুলোতে ফোন দিবা, অথবা আমার মেসেঞ্জারে আমাকে নক করবে। হ্যাঁ, যদি ইয়ে থাকে, একান্ত ইয়ে থাকে, 01716418850, এটা আমার ব্যক্তিগত নাম্বার দিলাম, এটা হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করবে, হোয়াটসঅ্যাপ, কল দিবা না কিন্তু। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে তোমার ব্যাচের পরিচয় দিয়ে আমাকে নক করবে। হ্যাঁ, কোন ব্যাচে আছো, পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ? কিন্তু ডিস্টার্ব করার জন্য না, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করবে। হ্যাঁ, এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ আছে। ওকে, তোমরা যারা ইয়েতে আমাদের মডেল টেস্টে আমাদের যেটা শর্ট মডেল টেস্ট হবে মাত্র 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকা, তোমাদের জন্য আরো হয়তো সামান্য কিছু ছাড় থাকবে। হ্যাঁ, স্যার ফাইনাল মডেল টেস্ট কবে থেকে শুরু হতে পারে? ফাইনাল মডেল টেস্টটা আমরা হয়তো এই অক্টোবরে শুরু হচ্ছে। অক্টোবরে হয়তো আমরা দেখি, আমরা তো চেষ্টা করবো। যাত্রাবাড়িতে হবে স্যার, যাত্রাবাড়ি শাখায়। হ্যাঁ, সব ব্রাঞ্চে হবে, সব ব্রাঞ্চে হবে। ফাইনাল স্যার মডেল টেস্ট সব মৌসুম ব্রাঞ্চে শাখা হবে। কক্সবাজার পদ্ধতির মিরপুর 10 আছে, যাত্রাবাড়ি আছে, নীলক্ষেত কাঁটাবন আছে, তারপরে ফার্মগেট আছে, বরিশাল আছে, খুলনা আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, সিলেট আছে, ময়মনসিংহ আছে, রাজশাহী আছে, সব ব্রাঞ্চে আছে। হটলাইনে ফোন দিলে নাম্বারটা জেনে যাবে কোনটা কোন অফিস কোথায়। ঠিক আছে, আমরা একটু কম টাকা রাখছি, কম টাকার মধ্যে পরীক্ষাগুলো আমরা নেব। আর পরীক্ষার মাঝখানে একটু গ্যাপ পাবা, 5 দিন 6 দিন 7 দিন করে গ্যাপ পাবে। তাহলে আমরা আজকে যে আইডিয়াটা দিলাম, এই আইডিয়াটা তোমার সাথে একটু, তোমাদের মধ্যে কেউ যদি 2-1 জন থাকো, তাহলে আমার সাথে এই বিষয়টা একটু শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপে। তাইলে হয়তো আমি অথবা 2-1টা করে তোমরা দেখাইতে পারো, তাইলে হয়তো আমি বুঝবো যে তোমাদের এটা ঠিক আছে কিনা, ব্যবহার হয়েছে কিনা। আর ঠিক এই আছে, বিষয়ে কি কোনো পিডিএফ দেওয়া যাবে? আমি দেখি, আমি চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করবো পিডিএফটা, আমি তো লিখে দিচ্ছি তো, তারপরে এই জি বিষয়টা স্যার। এটা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, একটা কথা বুঝতে পারছি, জাস্ট একটা আইডিয়া স্যার দিলাম, তোমরা এই স্যার আইডিয়াটা অ্যাড করতে পারো। স্যার পেনশন স্কিম আর ওই ডেঙ্গু সম্পর্কে যদি রচনা থাকে দিন তো স্যার। ন্যাশনাল পেনশন স্কিম, এটা ডেইলি স্টার পত্রিকায় গত 1 মাস আগে, দেখো এটা যখন শুরু করে না, তখন এটা নিয়ে অনেক লেখালেখি আসছে। হ্যাঁ, কয় ধরনের পেনশন স্কিম আছে বিস্তারিত ওখানে দেওয়া আছে ডেইলি স্টার পত্রিকায়, তুমি দেখো আগে। হ্যাঁ, ওকে, 2 পেজ না, 1 পেজ 1.5 পৃষ্ঠা লিখবা, 2 পেজ লিখলে সমস্যা নেই, লিখতে পারবে। হ্যাঁ, রাফ তুমি করতে পারো, রাফটা তুমি আগে থেকে করে নাও, আগে তুমি 15-20টা টপিক সাজিয়া এই রাফটা করে নাও, এটা তোমাদের বুদ্ধিমানের কাজ হবে। এটা করলে কি হবে, এক্সামিনার এই রাফ থেকেই তোমার পুরো রচনা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এটা তোমার মধ্যে নতুনত্ব আসলো। হ্যাঁ, এটা একটা নতুনত্ব আসলো, এটা আশা করছি একটা মানে তোমার একটা পজিটিভ একটা ইয়ে পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে।